বিসিএস 50তম প্রিলি কোর্সের ভূগোল ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আমরা ভূগোলের প্রথম যে ক্লাসটি গতদিন করেছিলাম সেই ক্লাসটি আমরা শেষ করতে পারিনি। বাকি যে অংশটা সেটাই আমরা আজকে আগে শেষ করব, তারপর আমরা দ্বিতীয় ক্লাসে যাব। তো আমরা আন্তর্জাতিক তারিখ রেখা শিখব। দেখেন, আন্তর্জাতিক তারিখ রেখার কিছু বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে যে এই তারিখ রেখাটা যদি আমরা অতিক্রম করি তাহলে দিন দিন বলতে মূলত এখানে বার বোঝানো হচ্ছে এবং তারিখের পরিবর্তন হয়। এবং এখানে একটা কথা বলা আছে যে পশ্চিম গোলার্ধে সোমবার হলে পূর্ব গোলার্ধে রবিবার হবে। এই সিম্পল দুইটা লাইন কিন্তু সব থেকে ঝামেলা করে। সুতরাং যদি পরীক্ষার হলে বা পরীক্ষায় আসে তাহলে আপনারা অ্যান্সার যেন দিতে পারেন, সেই কারণে আমি এই দুটো লাইন রাখছি। কিন্তু আদতে পশ্চিম গোলার্ধ বা পূর্ব গোলার্ধ বলে কিছু নেই। হ্যাঁ, আমি আবারও রিপিট করতেছি, পশ্চিম গোলার্ধ এবং পূর্ব গোলার্ধ বলে কিছু নেই। তাহলে কি আছে? আমি কেটে দিলাম। হ্যাঁ, তো অনেক সময় পরীক্ষায় আসে, এই কারণে আমি শব্দটা রেখেছি। পশ্চিম দিকে, পূর্ব দিকে। এখন এটা পশ্চিম দিকে হতে পারে, আবার আমরা কি জানি, আমরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট দেখছি না? অলওয়েজ আমরা খাতাতে কিভাবে লিখবো? উপরে নর্থ, নিচে সাউথ, ডানে ইস্ট, বামে ওয়েস্ট। তার মানে পশ্চিম দিক বলতে আমরা মূলত বাম বুঝবো, আর পূর্ব বলতে আমরা মূলত ডান বুঝবো। তাহলে পশ্চিম গোলার্ধ পূর্ব গোলার্ধ আসলে কোনটা? পশ্চিম গোলার্ধ পূর্ব গোলার্ধ অলওয়েজ আমরা যে হিসাবটা দেখবো, এখানে ছোট করে আগে আমরা একটু দেখে নেই। এইটা হচ্ছে 0 ডিগ্রি মেরিডিয়ান বা মূল মধ্যরেখা। মূল মধ্যরেখার ডান দিকে এটাকে বলা হয় পূর্ব গোলার্ধ। তবে আবার আমি বলতেছি, গোলার্ধ মনে রেখে আপনারা পূর্ব দিক মনে রাখতে পারেন। তবে এই গোলার্ধটা হচ্ছে লজিক্যাল, এই কারণে এখানে আমি দেখে রাখলাম। আর বাম দিকে বা লেফট কে বলা হয় পশ্চিম গোলার্ধ। কারণ কি, এই যে 0 ডিগ্রি যে মেরিডিয়ান বা মূল মধ্যরেখা, এইটা কিন্তু মূলত কোন জায়গাকে ডিফাইন করে? লন্ডন বা ইউকে কে। তো ইউকে থেকে যদি আমরা পূর্ব দিকে যাই তাহলে আমরা মূলত প্রাচ্যের দিকে যাই বা পূর্ব দিকে যাই, পূর্ব গোলার্ধে যাই। আর পশ্চিমে যদি যাই তাহলে আমরা কোথায় যাই? পাশ্চাত্যের দিকে যাই বা পশ্চিমে যাই। যে প্র্যাকটিসটা কিন্তু আমরা নিজেরাও করি। বাংলাদেশের দিকে বলতে ওটা হচ্ছে আসলে প্রাচ্যের দিকে। আচ্ছা, যাই হোক, এখন আমরা গত ক্লাসে কিন্তু সময় নির্ধারণ করছি। চলেন ওইটা একটু কুইকলি রিক্যাপ করে আসি। এইটা যদি 0 ডিগ্রি মেরিডিয়ান হয় বা 0 ডিগ্রি মূল মধ্যরেখা হয়, তাহলে আমরা মূল মধ্যরেখার ডান দিকে যদি যাই 90 ডিগ্রি পরে সময় কত হবে? ধরেন এটা যদি 12 PM হয়, তাহলে 90 ডিগ্রিতে কত সময় হবে? ডান দিকে গেলে, পূর্ব দিকে গেলে 90 ডিগ্রিতে সময় কত হবে? 6 PM হবে। এটা অলওয়েজ মনে রাখবেন যে সময় নির্ধারণের ক্ষেত্রে মূল মধ্যরেখা থেকে যদি ডান দিকে যান, তাহলে এখানে আমি লিখে দেই সময় বাড়বে বা জিএমটি বা টাইমটা অলওয়েজ প্লাস হবে। হ্যাঁ, এটা সবসময় মনে রাখবেন যে মূল মধ্যরেখা থেকে আমরা যদি ডান দিকে যাই তাহলে অলওয়েজ সময় বাড়বে এবং প্লাস হবে। আর যদি আমরা বামে যাই, মানে লেফটে যাই বা পশ্চিমে যাই, তাহলে জিএমটির মান অলওয়েজ মাইনাস হবে বা সময় কমবে। তাহলে আমরা এই দিকে যদি 90 ডিগ্রি যাই তাহলে সময় কত হবে? আমরা যদি পশ্চিমে 90 ডিগ্রি যাই তাহলে সময় কত হবে? রাইট, 6 AM হবে। আর যদি এইটাও ক্রস করে আমরা যদি 180 ডিগ্রিতে যাই তাহলে কত হবে সময়? 12 AM। এই দিকেও যদি আমরা আরো বামে যদি 180 তে যাই তাহলে সময় কত হবে? যদি পশ্চিম দিকে আমরা 180 তে যাই, আমি প্রচুর PM পাচ্ছি কিন্তু পিএম কিন্তু হবে না, সময় কমবে।
6 AM থেকে আমরা যখন আরো পশ্চিমে যাব তখন আমাদের সময় কিন্তু কমবে, মাইনাস হবে। তাহলে 6 AM থেকে আরো 6 ঘন্টা কমালে মূলত এখানে 12 AM হবে। তার মানে এই 180 ডিগ্রি আর এই 180 ডিগ্রি আসলে একই। তার মানে এই যে আমরা ঘুরে এই 180-তে আসলাম, মানে এটা এইরকমই ছিল, এটাকে আমরা ঘুরে এইদিকে নিয়ে আসলাম, এইটা আবার এই দিকে ছিল, এটাকে ঘুরে আমরা এই দিকে নিয়ে আসলাম, একই জায়গাতে এসে এটা মিলিত হইলো। এই 90-তে পাইলাম আমরা একরকম সময়, দুইটা আলাদা আলাদা, আর এইখানে এসে আমরা 180 পাইলাম। সময় তো ক্লিয়ার। ডেটে গিয়ে আসলে কি সমস্যাটা হচ্ছে? আমি আবারও বলতেছি, সহজে মনে রাখার উপায় হচ্ছে সময় যখন নির্ধারণ করবেন অলওয়েজ মূল মধ্যরেখা ধরে সময় নির্ধারণ করবেন, এবং সূত্রগুলো এভাবে মনে রাখবেন যে মূল মধ্যরেখা থেকে ডান দিকে গেলে সময় সর্বদাই বাড়বে, আর মূল মধ্যরেখা থেকে যদি আমরা বাম দিকে যাই বা পশ্চিম দিকে যাই সময় সর্বদা কমবে। এই সেম বিষয়টা আমরা যদি এখন আন্তর্জাতিক তারিখ রেখা বা 180 ডিগ্রিকে ধরি, তাহলে আমরা মনে রাখবো যদি আমরা ডান দিকে যাই বা পূর্ব দিকে যাই তাহলে তারিখ বা বার কমবে। সিম্পলি বোঝেন, কমপ্লিটলি মূল মধ্যরেখার উল্টো কেস হবে, কিন্তু দুটাকে এক জায়গায় করা যাবে না। কিন্তু আমরা যদি 180 ডিগ্রির লেফটে যাই মানে বামে যাই বা পশ্চিম দিকে যাই তাহলে তারিখ বা বার বাড়বে। কত বাড়বে আসলে? এটা হবে +1 আর এটা হবে -1। এবং এটা মনে রাখবেন অলওয়েজ রেফারেন্স ধরে বাড়বে। কিরকম রেফারেন্স ধরে বাড়বে? ধরেন আপনাকে অন্তত এই যে আন্তর্জাতিক তারিখ রেখার যে কোনো এক পাশের তথ্য অবশ্যই দিতে হবে। আপনি যদি কোনো তথ্য আপনার কাছে না থাকে আপনি কিন্তু ডেট বের করতে পারবেন না, এইটা আবার আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাকে কেউ যদি বলে যে আন্তর্জাতিক তারিখ রেখার ডান দিকে, ধরেন কি ধরবো, ধরেন সোমবার, তাহলে আন্তর্জাতিক তারিখ রেখার যদি ডান দিকে যদি সোমবার হয়, পূর্ব দিকে যদি সোমবার হয়, তাহলে বাম দিকে কি বার হবে? লজিকটা কি? সূত্র বুঝি, আমরা 1 যোগ করে দিব বা বার যোগ করে দিব, মঙ্গলবার হবে। আচ্ছা, তাহলে আমাদের ডেট চিন্তা করি। যদি এটা আজকে কত তারিখ, 3 আগস্ট, এই পাশে যদি এখন 3 আগস্ট হয় বাম পাশে, তাহলে আন্তর্জাতিক তারিখ রেখার ডান দিকে এখন কত হবে? তারিখটা কি হবে? এই ভুল করতেছেন কেন? আপনারা সূত্রটা দেখেন, রেফারেন্স ফিক্সড থাকবে, রেফারেন্স চেঞ্জ হবে না। রেফারেন্স ধরে আপনি কি করতেছেন? আন্তর্জাতিক তারিখ রেখার আপনি ডানে বা বামে যাবেন। আপনি যেহেতু ডান দিকে যাচ্ছেন বা পূর্ব দিকে যাচ্ছেন, তাহলে কি হবে? বার কমবে বা তারিখ কমবে। তাহলে কমলে কি হবে? 3 আগস্ট যেহেতু আছে আপনি 1 কমায় দিবেন, তাহলে এখানে হবে 2 আগস্ট। এই জিনিসটা বুঝছেন কি না? এটা কিন্তু অনেকটাই ম্যাথের মতো, সিম্পলি জাস্ট মানে খেয়াল রাখবেন আপনার কাছে অবশ্যই একটা রেফারেন্স থাকতে হবে। আপনার যদি রেফারেন্স না থাকে আপনি কখনোই বলতে পারবেন না। এটা হচ্ছে প্রথম কথা। আপনাকে হয় ডান দিকের অথবা বাম দিকের তথ্য দেওয়া থাকবে। আমি আবারও এখানে আঁকাই, ধরেন এইটা যদি 180 ডিগ্রি হয়, এটা হচ্ছে আপনার রাইট সাইড বা পূর্ব দিক, এটা হচ্ছে লেফট সাইড বা পশ্চিম দিক। এখন আপনি যে তথ্যটা বের করবেন সূত্রটা হচ্ছে আপনি ডানে গেলে তারিখ বা বার কমবে, ডেট -1 হবে, আর বামে গেলে ডেট +1 হবে। এইটা হচ্ছে সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে সূত্র। এমন কেন? এইটা কিন্তু বোঝার বিষয়। গতকালকে কিন্তু বুঝাতে গিয়ে প্রচুর সময় নষ্ট হয়েছে, তারপরে আজকে আমি আরেকবার বুঝাবো অল্প সময়ের মধ্যে। কিন্তু আপনারা জাস্ট সূত্রটা বোঝেন। হ্যাঁ, তাহলে আবারও আমি জিজ্ঞাসা করি
যে বাম পাশে এই মুহূর্তে যদি শুক্রবার হয় তাহলে আন্তর্জাতিক তারিখ রেখার ডান পাশে কি বার হবে? আচ্ছা, যারা শনিবার লিখতেছেন আপনারা আসলে কি হিসেবে শনিবার লিখতেছেন একটু আমাকে বলেন তো। এখানে তো স্পষ্ট করে লেখা আছে যে বার -1 হবে বা ডেট -1 হবে। তাহলে যদি বাম পাশে শুক্রবার হয় ডান পাশে অবশ্যই বৃহস্পতিবার হবে, মাস্ট। আচ্ছা, আরেকটা ধরি, ধরেন এখন ডান পাশে 1 জানুয়ারি, ডান পাশে কি হবে? আবারও ভুল হচ্ছে না, বাম পাশে গেলে +1 হবে। আপনারা অনেকেই ভুল করতেছেন। দেখেন রেফারেন্সটা আগে বোঝেন, রেফারেন্স আপনাকে দেওয়া হয়েছে ডান পাশে, ডান পাশের তারিখ হচ্ছে 1 জানুয়ারি। তাহলে আপনি যদি বাম পাশে যান তাহলে কি করবেন? +1 করে দিবেন, সিম্পল। তাহলে +1 করলে 2 জানুয়ারি হবে। এখন যারা বুঝতে চাচ্ছেন একবারই বুঝাবো, না বুঝলে রেকর্ডিং এ গিয়ে বুঝবেন। হ্যাঁ, 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি, এটা আবারও 90 ডিগ্রি, অথবা 90 ডিগ্রি ধরা যায়। এটা 90 ডিগ্রি ইস্ট, এটা 90 ডিগ্রি ওয়েস্ট, এটা হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, আমি যে দাগগুলো টানলাম এই দাগগুলোর নাম কি বলেন তো? আমি যে ডিগ্রি লিখতেছি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এটার নাম কি? তার মানে আপনারা পরবর্তীতে রেকর্ডিং দেখেননি। হ্যাঁ, এগুলো হচ্ছে সব দ্রাঘিমা রেখা। 0 ডিগ্রি মূল মধ্য রেখা যেইটা, এইটাও দ্রাঘিমা রেখা। 180 ডিগ্রি যে রেখাটা, এইটাও দ্রাঘিমা রেখা। তবে এই 0 ডিগ্রি মূল মধ্য রেখাটাকে আমরা সময়ের জন্য ধরি, আর 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আমরা ধরি তারিখের জন্য। এটা বোঝেন সিম্পলি। আচ্ছা, এখন আসেন আমরা হিসাবে যাই। ধরেন এই 180 ডিগ্রিতে আমরা হিসাব শুরু করব। কি ধরবো? ধরেন 1 জানুয়ারি, 12 AM। আমি যদি 1 ডিগ্রি যাই, আবারও বলি এই উপরে লিখি, 1 ডিগ্রি যদি আমি বাম দিকে যাই কি হবে? সময়টা বলেন তো, তারিখ এবং সময় কুইকলি বলেন। 1 ডিগ্রি যাব, কি কমবে? আপনারা কমবে বারবার লিখতেছেন কেন? টাইম লেখেন, ডেট এবং টাইম লেখেন। আপনাদেরকে গত ক্লাসে কিন্তু টাইম বের করা শেখাইছি। 180 ডিগ্রিতে এখন ডেট হচ্ছে 1 জানুয়ারি আর টাইম হচ্ছে 12 AM। তাহলে আমি এখানে 1 ডিগ্রি সমান হইলে এখানে কি হবে? আপনারা বেশিরভাগই কেউ রেকর্ডিং দেখেন নাই। আপনারা একটা সিম্পলি জিনিস চিন্তা করেন না। আপনারা রাতের বেলা যে ঘুমান, ঘড়িতে দেখেন, বা এই যে ঘড়ি যে পরে থাকেন, রাত 12টা বাজার পরে তারপরে কি 11টা 56 আসে? 1 ডিগ্রি সমান কত মিনিট বলেন? 1 ডিগ্রি সমান কত মিনিট? 4 মিনিট। তাহলে আপনি 12 AM থেকে যখন বাম দিকে যাচ্ছেন, তাহলে 4 মিনিট আপনি আরো বামে চলে যাচ্ছেন না? তাহলে এখানে সময়টা হবে 12টা 4 মিনিট। এই বিষয়টা বুঝছেন কিনা? আমি আবারও বলতেছি, সময় নির্ধারণ হবে মূল মধ্যরেখা থেকে। আপনারা কেন এখানে প্যাচ লাগাচ্ছেন? সময় কখনোই 180 ডিগ্রি থেকে হিসাব হবে না, সময় হিসাব হবে অলওয়েজ মূল মধ্যরেখা থেকে। তাহলে আসেন মূল মধ্যরেখা থেকে যাই। এখানে 180-তে যদি 12 AM হয় তাহলে মূল মধ্যরেখাতে সময় কত হবে? 12 PM হবে। তাহলে এইভাবে আমি যদি ধীরে ধীরে এগোতে থাকি তাহলে ওই ইনস্ট্যান্ট টাইমে এই জায়গাতে 11টা 56 হবে। এই লজিকটা ঠিক আছে, কিন্তু আমি তো যাত্রা শুরু করছি। আমি 180 থেকে বামে 1 ডিগ্রি গেছি কেবল, আমি কিন্তু যাচ্ছি, জার্নি করতেছি। সেক্ষেত্রে আমার সময় বাড়বে না? আপনারা আমার সাথে সাথে চলেন। এখানে ধরেন আপনারা পাইলেন 12 AM, এখান থেকে যদি আমি 90 ডিগ্রি এইখানে আসি, এইখানে কি পাবো? ওকে, কালি চেঞ্জ করতেছি। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনাদের সাথে মানে এখানে কনফিউশনটা কোথায় হচ্ছে। ঠিক আছে, আমরা একসাথে, আপনারা হচ্ছে দুই ধরনের তথ্য দিচ্ছেন। একটা তথ্য দিচ্ছেন হচ্ছে ইনস্ট্যান্ট টাইম। সেটা কিরকম?
যে এই মুহূর্তে 180 ডিগ্রিতে যদি 12টা বাজে, তাহলে ওই সেম সময়ে 90 ডিগ্রিতে কয়টা বাজে? আপনারা এইটা বলতেছেন, রাইট? এই কারণে আপনারা অ্যান্সারটা দিচ্ছেন হচ্ছে 6 AM, সরি সরি 6 PM। কিন্তু আপনাদেরকে আমি কি বলতেছি, আমি তো বাম এইদিকে যাচ্ছি, এখান থেকে আমি আমার জার্নি শুরু করছি, আমি ধীরে ধীরে বামে আগাচ্ছি, আমি ধীরে ধীরে যাব। এখন এই 90 ডিগ্রি পর্যন্ত যখন আসবো, আমিও তো এই 6 ঘন্টায় পার হবো না? আচ্ছা, তাহলে জার্নি বাদ, এটা যেহেতু প্যাচ লাগতেছে আপনার এটা দরকার নাই, আপনার ইনস্ট্যান্টটাই বোঝেন। যেই মুহূর্তে 180 ডিগ্রিতে 12 AM, ওই মুহূর্তেই 90 ডিগ্রিতে 6 PM। এইটুকু কে কে বুঝছেন? এটা হলেও ক্লিয়ার হবে। এইভাবে আমরা যাই, যেহেতু এটা ইজি হচ্ছে আপনাদের জন্য। তাহলে যেই মুহূর্তে 180 ডিগ্রিতে 12 AM, ওই সেম মুহূর্তে 90 ডিগ্রিতে 6 PM। ওই সময়েই 0 ডিগ্রিতে কত? লেখা আছে 0 ডিগ্রিতে 12 PM। ওই সেম সময়ে 90 ডিগ্রি ওয়েস্টে কত? রাইট, 6 AM। এখন আমাকে বলেন এই জায়গাতে 179 ডিগ্রিতে টাইম কত? একজন একটু কাছাকাছি গিয়েছিলেন। হচ্ছে না। সময় কিন্তু কমবে, আমরা মূল মধ্যরেখা থেকে বাম দিকে যাচ্ছি, খেয়াল করে দেখেন, সময় কিন্তু কমবে। না না না, ফাইনালি একটা অ্যান্সার পাইলাম। 179 ডিগ্রিতে হবে। বলেন, আরো একটু দেখি আপনাদের কাছ থেকে দেখি। রাইট, এই যে এখন অনেকগুলো অ্যান্সার আসছে। এখানে হচ্ছে 12টা 4 AM। এইটুকু এইটুকু বুঝতেছেন কিনা দেখেন তো। ওকে, আচ্ছা আমি কি ভুল করলাম? একটু দাঁড়ান। 6 AM 159 গেলে এখানে হচ্ছে 180তে 12 AM, 1 ডিগ্রি গেলে 12টা 4। ঠিক আছে, ঠিক আছে, তো 12টা 4 AM। আচ্ছা, এইটা বুঝতেছেন না তাই না? এটা বোঝানোর উপায় হচ্ছে এইটুকু আমরা ম্যাথ করি। তাহলে এটুকু ম্যাথ করি। ধরেন এই মুহূর্তে এখানে বাজে 12টা PM, 12 PM। বোঝেন, এখানে আমরা এইদিকে বামে আগাবো। আমরা যদি মূল মধ্যরেখা থেকে বামে যাই, তাহলে সময় বাড়ে নাকি কমে? সময় কমে। আমরা কত ডিগ্রি বামে যাব? মোট কত ডিগ্রি বামে যাব? 179 ডিগ্রি। তাহলে আমরা বামে যাব হচ্ছে 179 ডিগ্রি। তাহলে কত মিনিট বামে যাব? 716 মিনিট মোস্ট প্রবাবলি। তাহলে এখানে আমার সূত্র কি বলে? জিএমটি মাইনাস 716 মিনিট। এইটুকু বুঝছি কিনা যে এটা আমি কিভাবে জিএমটি মাইনাস 716 মিনিট লিখলাম? তাহলে জিএমটি মাইনাস 716 মিনিট করি। জিএমটি তে আছে কত? 12 PM। 12 PM থেকে 716 মিনিট বিয়োগ করা মানে কি? 11 ঘন্টা 56 মিনিট। তো 11 ঘন্টা 56 মিনিট যদি আমি বাদ দেই, তাহলে সময়টা আসলে কত হবে? 12টা 4 AM। এটা বুঝছেন কিনা? আপনাদেরকে আমি আবারও বলতেছি, আপনারা যদি এটা বুঝতে যান খুবই ভালো, আমি নিজেও চাই যে আপনারা বোঝেন। এখন না বুঝলেও আপনারা টেলিগ্রামে আবার জিজ্ঞাসা করেন, আমি আবার বলবো, অথবা রেকর্ডিং দেখবেন। কিন্তু আপনারা সময় এবং ডেট একসাথে ক্যালকুলেট করবেন না প্লিজ। সময় এবং ডেট একসাথে ক্যালকুলেট করতে গেলে আপনারা প্যাচ লাগাবেনই। এই যে যখনই আমি এই 180 ডিগ্রি ডানে যাচ্ছি, বামে যাচ্ছি, আপনারা সময় গুলাই ফেলতেছেন। কোশ্চিন লিখেন। দেখেন, আরেকটা এখানেই দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন সময় এবং ডেট একসাথে আমরা হিসাব মানে করলে ঝামেলা করব। এই 180 ডিগ্রির পরে যদি আমি আবার 90 ডিগ্রি বামে যাই, এখানে আসলে কি ড্রাগের রেখাটা কি হবে? দ্রুত রেসপন্স করেন দেখি। 180 ডিগ্রির বামে যদি আমি যাই, 90 ডিগ্রি ইস্ট। থ্যাংক ইউ। এই 90 ডিগ্রি ইস্ট এখানে কি আরো আছে? দেখেন তো। তার মানে কি এই 90 থেকে এই 90, এটা 24 ঘন্টা না? একটা দিন পার হচ্ছে না? এই দেখেন, অলরেডি এখানে চ্যাট বক্সে একজন কোশ্চিন করছে যে 180 ডিগ্রি থেকে ডানে আসলে টাইম কি বাড়বে? আমি আপনাদেরকে আবারও বলতেছি, আপনি টাইম শব্দটা যখন ইউজ করবেন তখন 180 ডিগ্রি ইউজ করবেন না।
কারণ এইটাই তো প্রবলেম, টাইম বাড়বে হচ্ছে মূল মধ্যরেখা থেকে। আপনি 180 ডিগ্রি থেকে ডান দিকে যাচ্ছেন মানে আসলে কি বলেন তো? আমাকে একটু এইটার অ্যান্সার দেন, যে এখানে যে বলা হচ্ছে, একজন জিজ্ঞাসা করলো না যে 180 থেকে ডান দিকে যাবে, 180 ডিগ্রি থেকে ডানে। আবারও জিজ্ঞাসা করতে, এটা সবাই মনে রাখেন তাহলে আর প্যাচ লাগবে না। 180 ডিগ্রি থেকে ডানে মূল মধ্য রেখা থেকে বামে, এই দুইটা কি একই কথা নাকি আলাদা আলাদা? আমি 180 ডিগ্রি থেকে ডান দিকে যাব আর মূল মধ্য রেখা থেকে বাম দিকে যাব, দুইটা কি একই কথা নাকি আলাদা কথা? এটা 0, এটা 90 ডিগ্রি ইস্ট, এটা 180 ডিগ্রি, এইটা হচ্ছে 90 ডিগ্রি ওয়েস্ট, এটা হচ্ছে 90 ডিগ্রি ওয়েস্ট। রেসপন্স করেন প্লিজ, রেসপন্স করেন। 180 ডিগ্রি থেকে ডানে মূল মধ্যরেখা থেকে বামে, এই দুটা কি একই কথা নাকি আলাদা আলাদা? তো এটা যদি একই কথা হয়, আবারও বুঝেন, 180 ডিগ্রি থেকে ডান দিকে গেলে আর মূল মধ্যরেখা থেকে বাম দিকে গেলে যদি একই হয়, তাহলে মূল মধ্যরেখা থেকে বাম দিকে গেলে সময় বাড়ে নাকি কমে? মূল মধ্যরেখা থেকে বাম দিকে গেলে সময় কমে, তাহলে 180 ডিগ্রি থেকে ডান দিকে গেলে কি হবে? আবার বাড়ে বলতেছেন কে কে? 180 থেকে ডান দিকে গেলে সময় কমবে, কিন্তু আমি কখনোই আপনাদেরকে বলবো না যে সময় ক্যালকুলেশন করার সময় আপনি 180 হিসেবে চিন্তা করবেন, চিন্তাই করবেন না এইভাবে। এটা মুছে দিই, এটা এটা দরকার নাই, বরং এখানে আমরা এটা দেখি লাস্ট। হ্যাঁ, এরপর না হলে আপনারা রেকর্ডিং দেখে দিবেন। এটা হচ্ছে 180 ডিগ্রি। এখন 180 থেকে আমরা বাম দিকে যাব, 31শে ডিসেম্বর রাত পার হচ্ছে। হ্যাঁ, 31শে ডিসেম্বর রাত পার হচ্ছে, প্রথমে আমরা জাপানকে পাইলাম, সূর্যোদয় হইল। তাহলে এখানে আমরা প্রথমে 1 জানুয়ারি পাচ্ছি। ওই টাইমটাতে এই পাশে কত তারিখ? ধরেন এই পাশে 1 জানুয়ারি 2001, তাহলে এই পাশে কত তারিখ? ওই সময়টাতেই 31শে ডিসেম্বর না? এখন পৃথিবী তো কন্টিনিউয়াসলি ঘুরতেছে, তাহলে জাপানের সূর্যোদয় হবে, এরপরে চীনে হবে, এরপরে বাংলাদেশে হবে, এরপরে তো ধীরে ধীরে আগাবে, এভাবে আগাতে থাকবে না? একটা সময় তো সূর্য এসে এই পাশে যে ইউএসএ আছে, ইউএসএ আছে 90 ডিগ্রিতে, মনে করেন 90 ডিগ্রি ওয়েস্ট, এখানে ইউএসএ, এখানে সূর্যোদয় কখন হবে? অলমোস্ট 18 ঘন্টা পর। জাপানের সূর্যোদয় হওয়ার অলমোস্ট 18 ঘন্টা পরে ইউএসএ তে সূর্যোদয় হবে। এইটুকু বুঝছেন কিনা? জাস্ট কুইকলি এটা বলেন, জাপানের সূর্যোদয় হওয়ারও প্রায় 18 ঘন্টা পরে ইউএসএ তে সূর্যোদয় হবে। তার মানে জাপানে 1 তারিখ হওয়ার প্রায় 18 ঘন্টা পর ইউএসএ তে 1 তারিখ হবে। এটুকু বুঝছেন? জাপানে যখন 1 তারিখ হবে তখন ইউএসএ তে 31শে ডিসেম্বর ভোর 6টা। বোঝেন অবস্থা? জাপান এই দিকে অলরেডি 31st নাইট পালন করে ড্রিঙ্কস করে টায়ার্ড হয়ে ওরা ঘুমাচ্ছে রাতের বেলা, সব মনে করেন যে বুধ হয়ে গেছে। জাপানিজরা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ড্রিঙ্ক করে, হয়তো আপনারা জানেন, ওরা বুধ। আর এই দিকে ইউএস এর লোকজন হচ্ছে 31শে ডিসেম্বরে ওরা মানে নিজেদের সারা বছর কি করছে সেগুলো নিয়ে ক্যালকুলেশন করতেছে। ভোর 6টা, মানে এখন অফিসে যাবে, বছরের শেষ অফিস, একই টাইম কিন্তু ইনস্ট্যান্ট, বোঝেন? এরও প্রায় 18 ঘন্টা পর, এর মাঝখানে আমরা চীনে দেখছি, মালয়েশিয়ার স্পেশাল 31st নাইট দেখছি, দুবাইয়ে বিশাল 31st নাইট হচ্ছে, এগুলা কিন্তু একই সাথে চলতেছেই, 1 ঘন্টা 2 ঘন্টা পর পর। অনেক সময় পর, প্রায় 22 ঘন্টা পর আমরা দেখবো অস্ট্রেলিয়াতে 31st নাইট হচ্ছে। বোঝেন, একদিন সারাদিন ধরে কিন্তু এটা ঘটে। এইভাবেই তো ডেটটা চেঞ্জ হয়। এই যে 18 ঘন্টার যে হিসাবটা আমি বললাম, এই 18 ঘন্টা আরেকটু বাড়াই, ধরেন সূর্য ইউএসএ থেকেও ক্রস করে আরো 6 ঘন্টা পরে যখন জাপানে আসতেছে, তখন জাপানে নতুন করে যে সূর্য উদয় হচ্ছে, ডেটটা কি হবে জাপানে তখন?
2 জানুয়ারি, রাইট? তাহলে জাপানে যখন 2 জানুয়ারি অলরেডি ওরা মানে নতুন বছরের 2য় তারিখে চলে আসছে, ওই সময় ইউএসএ 31st নাইট সেলিব্রেট করতেছে। এবং এই যতগুলা ঘটনা আমি বলতেছি সবই ঘটতেছে এই 180 ডিগ্রি ধরে, সেটা খেয়াল করছেন? 180 ডিগ্রির বামে যাচ্ছে মানেই ডেট বাড়তেছে, এই যত দেশ যাচ্ছে ডেট বাড়তেছে। আর এই যে পিছে পড়ে আছে ইউএসএ, এই পুরোটা সময় পৃথিবী ঘুরে এসে তারপরে প্রায় 18 ঘন্টা পর ইউএসএ নতুন ডেট পাচ্ছে, তারও 6 ঘন্টা পরে এসে নতুন করে আবার হচ্ছে আরেক নতুন ডেট শুরু হচ্ছে। সাব্বির ভাই, আপনি আরেকবার কষ্ট করে রেকর্ডিংটা দেখেন, না বুঝলে আমাকে টেলিগ্রামে হচ্ছে নক দিন, অথবা ইউটিউবে সার্চ দিন যে কেন জাপানে 2 জানুয়ারি হচ্ছে কিন্তু ইউএসএ তে 31st নাইট সেলিব্রেট হচ্ছে। আচ্ছা, আমি ওভারঅল রিভিউ নেই, বুঝছেন কিনা যে কেন 180 ডিগ্রির ডান পাশে সময় কম হয় এবং বাম পাশে সরি ডেট বেশি হয়? এই ধরনের কোনো কোশ্চেন আসে না কখনো। এই জন্য আপনাদেরকে বলতেছি এটা বোঝার কিছু নাই, এই ধরনের প্রশ্ন এখানে অলওয়েজ রেফারেন্স ধরে আসবে। আপনাকে বলবে 180 ডিগ্রির বামে যদি সোমবার হয় ডানে কি বার হবে, 180 ডিগ্রির ডানে যদি রবিবার হয় বামে কি বার হবে। বা আপনাকে প্রশ্ন করতে পারে যে এই মুহূর্তে জাপানে যদি 2 তারিখ হয়, বা বললো জাপানে 2 তারিখ ভোর 6টা, তাহলে ইউএসএ তে কত তারিখ? জাপানে যদি 2 তারিখ হয় ইউএসএ তে 1 তারিখ হবে, কারণ আমরা 1 মাইনাস করে দিব, সিম্পল, এইভাবেই আসবে। এক্স্যাক্টলি, সুন্দর অ্যান্সার দিচ্ছেন। জাপান 1 তারিখ হওয়ার 18 ঘন্টা পর ইউএসএ 1 তারিখ পাবে। তার মানে জাপান যে সময় 1 তারিখ পাচ্ছে, ইউএসএ তে ওই সময় আসলে 31 তারিখ। টাইম আর ডেট মিলাবেন না। যদি টাইম ক্যালকুলেশন করতে বলে আপনারা ডাইরেক্ট কোথায় যাবেন? লাস্ট প্রশ্ন বলেন, যদি আপনাদেরকে টাইম ক্যালকুলেট করতে বলে আপনারা কোথায় যাবেন ডাইরেক্ট? কি ধরে হিসাব করবেন? 0 ডিগ্রি, রাইট? টাইম ক্যালকুলেট করতে করলে ডাইরেক্ট আপনারা 0 ডিগ্রিতে যাবেন, কোনোভাবেই 180 ডিগ্রিতে আসা যাবে না। এক্স্যাক্টলি, লন্ডনে চলে যাবেন। আর ডেট যদি ক্যালকুলেট করতে বলে তাহলে আপনারা 180 ডিগ্রিতে আসবেন। এবং মানে এইভাবে করলে আপনার প্যাচ লাগবে না। এবং শর্তটা এভাবেই মনে রাখবেন যে 180 ডিগ্রির ডানে গেলে তারিখ কমে, বামে গেলে তারিখ বাড়ে। এই এতক্ষণ ধরে এত কিছু বলার পর বলতেছেন ডেট কেন 180 ডিগ্রি? এই 180 ডিগ্রি ক্রস করলেই তো আমরা ডেটটা চেঞ্জ পাচ্ছি, এই কারণেই 180 ডিগ্রি হিসাব করতেছি। লন্ডনে যদি আমরা এই হিসাবটা করি তাহলে আপনার ওই যে 2টা বন্ধুকে পাঠাইছিলেন না, এই যে লন্ডন থেকে আপনার এক বন্ধুকে পাঠাইছেন, ও 12 ঘন্টা জার্নি করে এখানে আসছে, আরেক বন্ধুকে পাঠাইছেন, ও 12 ঘন্টা জার্নি করে, দুইজনে একই জায়গায় আসছে, কিন্তু দুজনের লাইফ থেকে একদিন একদিন করে গায়েব হয়ে গেছে। এই যে একদিনের যে একটা গ্যাপ, একদিনের যে একটা প্রবলেম ক্রাইসিস, যে একই সঙ্গে দুজন জার্নি করে 180 ডিগ্রিতে যাওয়ার পরে দেখতেছে যে একজন একটা মানে দুইজনের কাছে একটা করে ডেট গায়েব। এই প্রবলেমটা সলভ করার জন্যই ডেট ক্যালকুলেশনের জন্য আমরা 180 ডিগ্রি রেখাটাকে ধরি। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। আর না বুঝলে টেলিগ্রামে আমি থাকবো। চলেন এখন আমরা একটু স্থানীয় সময় দেখি। স্থানীয় সময়টা আমাদের কেন বোঝা দরকার? আমাদের বাংলাদেশের মতো ছোট দেশ হইলে সেইখানে এটা কোনো ইস্যু না, কারণ আমরা কি জানি আমাদের দেশের ডিস্টেন্স সব মিলায় প্রায় 12 থেকে 13 মিনিটের মতো। মানে আপনারা রোজার মাসে খেয়াল করবেন যে চট্টগ্রামে যদি সন্ধ্যা 6টায় ইফতার হয়, ঢাকায় ইফতার হয় 6টা 6, আর দিনাজপুরে ইফতার হয় কখন জানেন আপনারা? এ তো অনেকে পারার কথা, 6টা 12-তে, রাইট? তো আমাদের এই সব মিলায় 12 থেকে 14 মিনিটের একটা গ্যাপ। কিন্তু এই পৃথিবীতেই কিছু দেশ আছে, যেমন চায়না, বা চায়না একটা ছোট হয়ে গেল, রাশিয়া এত বড় যে ওদের দ্রাঘিমা রেখা দেখা গেছে যে সেই 0 ডিগ্রি থেকে শুরু করে প্রায় 180 ডিগ্রি পর্যন্ত চলে গেছে। বুঝতে পারতেছেন? অলমোস্ট 12 ঘন্টার মতো একটা হিউজ গ্যাপ। তো ওই রকম জায়গাতে আসলে একটা ডেট বা একটা সময় দিয়ে ক্যালকুলেশন করা খুব মুশকিল হয়ে যায়। এই কারণে কিছু স্থানীয় সময় আলাদাভাবে রাখে। এই কারণে আমরা এখানে এই পেছন দিকে যাচ্ছে, সরি, আমরা স্থানীয় সময়কে অনেক সময় প্রমাণ সময় ধরে হচ্ছে আমরা পড়ি। যেমন রাশিয়ার কথা যদি আমরা বলি,
রাশিয়ার প্রমাণ সময় প্রায় 11টা। তাহলে কি হচ্ছে, এক রাশিয়াতেই দেখেন একই সময় এট এ টাইম এক এক জায়গাতে এক এক রকম সময় হয়। তবে স্ট্যান্ডার্ড সারা পৃথিবী রাশিয়ার সাথে যে মেইনটেইন করে যে সময়টা, সেটাকে বলা হয় মস্কো টাইম। এটা কখনোই পরীক্ষায় আসেনি, আসবেও না, জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে রাখলাম যে রাশিয়ার সাথে সারা পৃথিবী যে সম্পর্ক মেনটেন, ধরেন ব্যাংকিং চ্যানেল টাকা পাঠাবে, রাশিয়ার ব্যাংকিং আওয়ার কি সেটা যদি আপনি ধরেন, সেই টাইমটা অলওয়েজ হবে হচ্ছে মস্কো টাইম। হ্যাঁ, এবং মস্কো টাইমটা হয় জিএমটি +3। এটা কখনো পরীক্ষায় আসেনি, জাস্ট ধারণা দিয়ে রাখলাম। ইউএস এর মনে হয় প্রমাণ সময় মোট 5টা, আমার এক্স্যাক্টলি মনে নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে বাংলা ভারত কিন্তু অনেক বড় একটা জায়গা, তারপরেও ভারতের প্রমাণ সময় কয়টা জানেন? প্রমাণ সময় মানে একক সময়, মানে একটা দেশে একই টাইমে কয়টা সময় হয়। যেমন বাংলাদেশে আপনি হয়তো রোজার মাসে ইফতার করার জন্য সময় কম বেশি করতেছেন, কিন্তু বাংলাদেশে আপনি এই মুহূর্তে যদি বান্দরবানে থাকেন, আপনার ঘড়িতে যদি 12টা 1 হয়, আপনি যদি উত্তরবঙ্গে দিনাজপুরে বা পঞ্চগড়ে থাকেন, সেইখানেও 12টা 1ই থাকবে। কিন্তু রাশিয়াতে একই সময়ে আপনি এক এক জায়গায় ঘুরবেন, আপনার টাইম আলাদা আলাদা হবে। ইউএসএ তেই ধরেন ওয়াশিংটনে যখন 12টা বাজে, ওই সেম সময়ে ক্যালিফোর্নিয়াতে কিন্তু বাজে হচ্ছে 10টা। বোঝেন, এই যে একই দেশের ভিতরে একই সময়ে ভিন্ন ভিন্ন টাইম থাকে, এইটা একটা ইস্যু। এই কারণে এগুলোকে হচ্ছে প্রমাণ সময় বলে। কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয়, ইন্ডিয়ার কিন্তু প্রমাণ সময় মাত্র একটা। এখানে ইন্টারেস্টিং কথাটা কেন বলতেছি, এখানেই দেখায়, ধরেন এই জায়গায় দেখায়। আমার মানচিত্র তো খুব বাজে আপনারা জানেন, তারপরেও চেষ্টা করে দেখি। এটা হচ্ছে ইন্ডিয়া, হ্যাঁ, আর এটা হচ্ছে বিডি, বাংলাদেশ। তো যেই সময় বাংলাদেশে ধরেন 9টা বাজে, 9 PM, ওই সময়ে ইন্ডিয়াতে কত বাজে জানেন? ওই নির্দিষ্ট ওই সময়টাতেই 8টা 30। এখন আপনারা তো এটাও জানেন না, এই যে 7 সিস্টার, এটা তো ইন্ডিয়ারই অংশ। এইখানে কত বাজে ওই সময়? 7 সিস্টারে, 7 সিস্টারেও কিন্তু 8টা 30 বাজে। এটা একটু মানে ফানি না? কারণ দেখেন বাংলাদেশ থেকেও পূর্বে, মানে এখানে 8টা 30, বাংলাদেশে ওই সময় 9টা, তাহলে সেই হিসেবে 7 সিস্টারে 9:30 হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু ইন্ডিয়া পুরো দেশকেই একটা একক প্রমাণ সময় দিতে চাইছে, একটাই সময় দিতে চাইছে। এই কারণেই ইন্ডিয়াতে পুরো একদম এই রাজস্থান থেকে শুরু করে এইদিকে অরুণাচল প্রদেশ, পুরোটা জায়গাতেই একটাই সময়, এবং সেটা হচ্ছে 8টা 30। এগুলো পরীক্ষায় আসবে না। আচ্ছা, আমরা কুইক পড়াশোনা করি। বঙ্গবন্ধু মান মন্দির, এইটা এখন খুব বেশি আর ইম্পর্টেন্ট না, আপনারা হয়তো বুঝবেন, তারপরে আমরা এটা জেনে রাখবো, কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। কারণ কি, আমরা একটু এখানে দেখে নিই। সমগ্র পৃথিবীতে স্পেসিফিক, আচ্ছা এইটা যদি 0 ডিগ্রি অক্ষরেখা হয়, এই 23.5 ডিগ্রি, এই অক্ষরেখাটার নাম কি? 23.5 ডিগ্রি অক্ষরেখাটার নাম কি? কর্কট বা ট্রপিক অফ ক্যান্সার। আর এই 23.5 ডিগ্রি দক্ষিণ, এটা হচ্ছে মকর বা ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। আর এইদিকে যদি আমরা ধরি, ধরেন এটা হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এটা হচ্ছে 90 ডিগ্রি ইস্ট, এই পাশে আঁকাই, এটা হচ্ছে 90 ডিগ্রি ওয়েস্ট, আর এটা হচ্ছে 180 ডিগ্রি। এখানে কিছু স্পেসিফিক পয়েন্ট তৈরি হলো, খেয়াল করছেন? 1 2 3 4, এইভাবে ধরেন 12। এই পৃথিবীতে 12টা স্পেসিফিক জায়গা আছে, যে জায়গাগুলো থেকে আমরা জ্যোতিষ বিজ্ঞানী, যেগুলো সরি জ্যোতিষ তো না, জ্যোতির্বিজ্ঞান যেটা বলে, সারা মানে ইউনিভার্স, কসমস, এগুলো সম্পর্কে যদি আমরা তথ্য নিতে চাই, সেক্ষেত্রে এই পয়েন্টগুলো থেকে আমরা সব থেকে ভালো রকমের তথ্য নিয়ে আসতে পারবো। কিন্তু আনফরচুনেটলি এই 12টা জায়গার মধ্যে 10টাই হচ্ছে
কোথায়? সমুদ্রে। শুধু দুইটা জায়গা হচ্ছে ল্যান্ডে। একটা হচ্ছে আমাদের এই বিডি বাংলাদেশ, যেটা ফরিদপুর ধরে ফরিদপুরের ভাঙ্গাতে পড়ছে। আরেকটা হচ্ছে 0 ডিগ্রি বরাবর, এটা হচ্ছে আলজেরিয়া অথবা মরক্কো, আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না। আলজেরিয়ার সাহারা মরুভূমির ভেতরে একটা জায়গাতে পড়ছে, যে জায়গার খুব কাছাকাছিতেও কিন্তু কোনো রকমের কোনো বসবাসযোগ্য জায়গা নাই, যার ফলে ওই জায়গাতে একটা বড় রকমের একটা যে ল্যাবরেটরি তৈরি করা এটা খুব একটা যৌক্তিক হয় না। তো এই কারণে সারা পৃথিবীতে অবজারভেশন চিন্তা করলে একমাত্র বাংলাদেশেই একটা খুব সুন্দর জায়গা আছে, যেটা হচ্ছে এই ফরিদপুরে। এই কারণে আমরা এটা একটু মনে রাখবো এবং এটা হচ্ছে একটু জরুরি। তো এটা কোথায় মিলিত হয়েছে দেখেন, 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা এবং 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি রেখা, এই দুইটার, আচ্ছা আমি এখানে মনে একটু ভুল করছি, এটা 0 ডিগ্রিতে না, সরি এখানে এটা একটু ভুল হয়ে গেছে, এইখানে বিডি। হ্যাঁ, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, নাম এখনো বঙ্গবন্ধু মন্দিরই আছে, হ্যাঁ এখনো চেঞ্জ হয় নাই। তো এটা পরীক্ষার সময় এরকম। আচ্ছা, প্রতিপাদ্য স্থান কি? প্রতিপাদ্য স্থান ব্যাপারটা হচ্ছে এরকম, আপনারা যদি এই বেলুনটার দিকেই খেয়াল করে দেখেন, এই বেলুনের ঠিক যেই বরাবর একটা কাঠি প্রবেশ করানো হয়েছে এবং একদম লম্বভাবে বেলুন বরাবর গিয়ে ঠিক যেই বরাবরে বেলুনটা থেকে আবার ওই কাঠিটা বের হয়ে আসছে, এই জায়গাটাকে, যেই জায়গা দিয়ে প্রবেশ করছে সেই জায়গার প্রতিপাদ্য স্থান বলে। তাহলে কি বলতেছি দেখেন, এই জায়গাটা মানে এই পয়েন্টটা, এই পয়েন্টের প্রতিপাদ্য স্থান। তার মানে আমরা যদি পৃথিবীর সাথে তুলনা করি, তাহলে পৃথিবীর যে কোনো একটা স্থান থেকে আপনি যদি সুড়ঙ্গ তৈরি করা শুরু করেন, তবে অবশ্যই সেটা লম্বভাবে হতে হবে। লম্বভাবে সুড়ঙ্গ তৈরি করতে করতে যদি আপনি অন্য এক পাশে চলে যান, যে জায়গায় বের হবেন ওই জায়গাটা যেখান থেকে সূর্য আপনি শুরু করছেন সুড়ঙ্গ তৈরি করা, সেইটার প্রতিপাদ্য স্থান বলবে। তাহলে ঢাকার প্রতিপাদ্য স্থানটা কোথায়? চিলির প্রশান্ত মহাসাগরের নিকটে একটা জায়গাতে। ওকে, আইসোথার্ম এখানে আলাদাভাবে বলা হয়েছে এই কারণে, এই আইসো অর্থ হচ্ছে একই, আর থার্ম অর্থ হচ্ছে থার্মোমিটার বা থার্মোলজি যাই বলেন আপনারা, এটা হচ্ছে তাপমাত্রা। এখানে একটা স্লাইড আলাদা করে দেওয়া হয়েছে এই কারণে আপনাদেরকে বোঝানোর জন্য। সারা পৃথিবীতে বিভিন্ন জায়গাতে একই তাপমাত্রা হইলে সেই তাপমাত্রাপূর্ণ এলাকাগুলোকে যদি আমরা একটা রেখার মাধ্যমে টান দেই, তাহলে ওই রেখাটাকে বলা হবে আইসোথার্ম। কি বুঝলেন? ধরেন পৃথিবীর, ধরেন বাংলাদেশে, ইন্ডিয়াতে, দুবাইয়ে, তারপরে এদিকে ধরবো কোথায়, ধরেন সৌদি আরবে, এই কয়টা জায়গাতে একই সময়ে টেম্পারেচার ধরেন 38 ডিগ্রি সেলসিয়াস হয়, ধরে নিলাম। এইরকম যদি হয়, তাহলে এই বরাবর যদি আমরা একটা কাল্পনিক রেখা চিন্তা করি, এইটাকে বলা হবে আইসোথার্ম। তো এইরকম ভাবে বিভিন্ন তথ্যের মাধ্যমে এটা বোঝানো যাইতে পারে। কি কি? যেমন ধরেন আইসো বাথ, বাথ মানে কি? সামুদ্রিক গভীরতা, মানে পৃথিবীর সমুদ্রের বিভিন্ন জায়গাতে, যেই জায়গাতে সমুদ্রের গভীরতা সেম, সেই জায়গাগুলোকে যদি আমরা একটা রেখা দ্বারা টানি, তাহলে সেইটাকে আমরা বলবো আইসো বাথ। এখানে আর খুব বেশি জরুরি নাই, আইসো বারটা খুব জরুরি। হ্যাঁ, আইসো বার কি? বার অর্থ হচ্ছে বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্র। তাহলে সারা পৃথিবীর যেই জায়গাতে বায়ুর চাপ সেম, সেই জায়গাকে যদি আমরা কাল্পনিক রেখা দ্বারা যদি কানেক্টেড করি, যেই রেখাটা পাবো সেই রেখাটার নাম হচ্ছে আইসো বার। আইসো হাইট কি? সেম। আইসো মানে একই, পৃথিবীর যেই এলাকায় একই পরিমাণ বৃষ্টিপাত হয় সেই এলাকাগুলোকে যদি আমরা একটি রেখা দ্বারা কানেক্টেড করি, ওই রেখাটিকে আমরা কি বলবো? আইসো হাইট। এরপরে এখানে একটু আচ্ছা এটা দুইবার হয়ে গেছে। আচ্ছা, আইসো হ্যালাইনটা কোথায়? এটা অনেক সময় পরীক্ষায় আসছে। হ্যাঁ, সমুদ্রের লবণের তীব্রতার উপর ডিপেন্ড করবে এটা। পৃথিবীর যেই জায়গাতে সামুদ্রিক লবণ সমান হবে, সেই জায়গাগুলো মিলে যে রেখা হবে সেইটাকে বলা হয় আইসো হ্যালাইন। আচ্ছা, মোটামুটি বুঝছি তো আমরা।
জিপিএস আমরা সবাই আজকাল বুঝি, এটা আলাদাভাবে কোনো বিষয় না। আমরা গুগল ম্যাপে ঢুকলেই আমরা জিপিএস দেখতে পাই, শেষ না শুরু। জিপিএস এর পূর্ণ রূপ কি, এইটা পরীক্ষায় অনেক সময় আসে। গ্লোবাল পজিশনিং সিস্টেম, এখানে যদি আসে গ্লোবাল পজিশনিং সিস্টেম, আসতে পারে হচ্ছে গ্লোবাল পজিশন সিস্টেম, গ্লোবাল পাওয়ার সিস্টেম, ট্যাক্স লাগাই ফেলতে পারেন। এটা শুধু খেয়াল রাখবেন, এটা যেন কোনোভাবে, আচ্ছা এখানে শুধু গ্লোবালের জায়গায় আবার অনেক সময় দিতে পারে জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেম। আপনি কিন্তু দিয়ে চলে আসবেন অ্যান্সার যখনই দেখবেন আরে এটা তো আমি পারি। জিপিএস মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেম। শুধু 1 মার্ক যাবে না, একের সাথে আরো 0.5 মিলে 1.5 মার্ক গায়েব হয়ে যাবে। অবশ্যই এ সমস্ত ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। জিপিএস এর ক্ষেত্রে অলওয়েজ হচ্ছে গ্লোবাল, আর জিআইএস এর ক্ষেত্রে অলওয়েজ হচ্ছে জিওগ্রাফিক্যাল। একটু ঘুরে পরিষ্কার আসলে কিন্তু আপনারা ভুল করে ফেলবেন। আচ্ছা, জিআইএস প্রথম ব্যবহার হয় কানাডাতে 1964 সালে। সাল আমি পড়তে বলি না, সুতরাং যদি কেউ মুখস্থ রাখতে পারেন ভালো, জরুরি না, বাট প্রথম কোথায় ব্যবহার হয়? কানাডাতে। এখান থেকে আর পড়ার মতো কিছু নাই। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে যাব, সেটা হচ্ছে পৃথিবীর গতি। পৃথিবীর গতি হচ্ছে 2 রকম, একটা হচ্ছে আহ্নিক গতি, একটা হচ্ছে বার্ষিক গতি। পৃথিবী তার নিজ অক্ষেই এককভাবে যেটা ঘোরে সেটাকে বলা হচ্ছে আহ্নিক গতি, মানে পৃথিবী নিজেই যে ঘুরতেছে, এটা হচ্ছে আহ্নিক গতি। আর পৃথিবী যে সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করতেছে এটাকে বলে বার্ষিক গতি বা সৌরগতি। আপনারা যেটা বলে আপনাদের মনে হয় যে আপনারা ইজিলি বুঝতেছেন। দেখেন, পৃথিবীর যে ঘূর্ণন এটাকে বলতেছে আহ্নিক গতি বা রোটেশন, আর পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে যে ঘূর্ণন এইটাকে বলা হচ্ছে রিভলিউশন বা বার্ষিক গতি। আমরা গত ক্লাসে কিন্তু এগুলো অলরেডি পড়ে আসছি, আমরা এখন রিভিশন দিব। এই পৃথিবী যে একবার ঘুরতেছে, কি পরিবর্তন হচ্ছে বলেন তো? পৃথিবী নিজস্ব ঘূর্ণনে কি পরিবর্তন হয় আসলে? এই পৃথিবীর ঘূর্ণনে কি ঋতু পরিবর্তন হয়? দিন রাত পরিবর্তন হয়। পৃথিবীতে ঘূর্ণনের কারণে একদিকে দিন হয়, একদিকে রাত হয়। কিন্তু পৃথিবী যখন সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, আমরা কিন্তু দেখছি 3 মাস পর পর কি ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঋতু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে বার্ষিক গতির ফলে মূলত কি চেঞ্জ হয়? ঋতু পরিবর্তন হয়। আবার এই পৃথিবীকেও কিন্তু কেন্দ্র করে পৃথিবীরই একটা উপগ্রহ চাঁদ কিন্তু আবার ঘুরতেছে। হ্যাঁ, তো দেখেন তাহলে আমরা পৃথিবীর 2 ধরনের গতি পাইলাম, একটা আহ্নিক গতি, একটা বার্ষিক গতি। এটা তো আমরা বুঝছি, ফলাফলও আমরা দেখলাম। আহ্নিক গতির ফলে কি হয়? দিন রাত্রি সৃষ্টি হয়। আচ্ছা, দিন রাত্রি হওয়ার কারণে কি হয়? তাপমাত্রাও কিন্তু চেঞ্জ হয়। তাপমাত্রা চেঞ্জ কিভাবে হচ্ছে? ডিফারেন্সটা কি বলেন তো? তাপমাত্রা চেঞ্জটা, যেদিকে সূর্য সেদিকে গরম, যেদিকে সূর্য নাই সেদিকে গরম নাই। এভাবে তাপমাত্রা পরিবর্তন হয়, স্বাভাবিকভাবে সময়ের পরিবর্তন হয়। জোয়ার ভাটাটা আমরা দেখবো আজকে। আচ্ছা, চলে আসছে অলরেডি। দেখেন, জোয়ার ভাটার প্রধান কারণ কি বলা হয়েছে? 2টা, একটা হচ্ছে চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাবে, আর একটা হচ্ছে পৃথিবীর নিজস্ব ঘূর্ণনের ফলে। কি কি কারণে? একটা হচ্ছে চাঁদ এবং সূর্যের মহাকর্ষের ফলে, আরেকটা হচ্ছে আরেকটা কি পৃথিবীর নিজস্ব ঘূর্ণনের ফলে। ওকে, এটা আমরা একটু বুঝবো। বার্ষিক গতির ফলে দিবারাত্রির হ্রাস বৃদ্ধি হয়, এগুলো আমাদের দেখার কিছু নাই। আচ্ছা, এটা কিন্তু আমরা অলরেডি গত ক্লাসে পড়ছি, ঋতু পরিবর্তন কিভাবে হয় একদম ব্যাখ্যা করে কিন্তু বোঝানো হয়েছে। আচ্ছা, হ্রাস বৃদ্ধির ফলে ডেটে কি পরিবর্তন হয় সেটা এখানে দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিতে পারবেন, এগুলো রিডিং পড়া। এই যে জোয়ার ভাটা আমরা পেয়ে গেছি। 2টা কারণ তো পাইলাম, একটা পৃথিবীর আবর্তন, একটা হচ্ছে চাঁদ ও সূর্যের আকর্ষণ বল। এই যে এখানে আমরা একটা স্লাইড দিই কিভাবে ঘটতেছে আসলে ঘটনাটা। দেখেন, সূর্য কিন্তু পৃথিবীর চেয়ে অনেক বড়, আর চাঁদের চেয়ে তো আরো বড়। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এটা যদি আর্থ হয়, এটা যদি মুন হয়, এটা হচ্ছে সান।
সূর্য অনেক বড় হওয়া সত্ত্বেও পৃথিবীতে কিন্তু আকর্ষণ চাঁদেরই বেশি। কারণটা কি কেউ বলতে পারবেন? হ্যাঁ, একজন অলরেডি বলে ফেলছেন যে কাছে, তাই আসলে এটা কিভাবে হয় এটা বোঝার অত জরুরি না, আমি জাস্ট তারপরে এখানে আপনাদের একটু লিখে দেই। সূত্রটা কাজ করে এইভাবে, এইভাবে না, m1 m2 বাই ডি স্কোয়ার। হ্যাঁ, এই m1 m2 কি, আমি যদি পৃথিবী আর চাঁদের কথা চিন্তা করি, এটা হচ্ছে পৃথিবীর ভর, এটা চাঁদের ভর, আর নিচেরটা হচ্ছে পার্থক্য। আবার এভাবে যদি আমি সূর্যের কথা চিন্তা করি, ধরেন এটা হচ্ছে আর্থ এবং মুনের, আর আরেকটা হচ্ছে আর্থ এবং সানের, দুটার জন্য কিন্তু সূত্র সেম। এই সূত্রটার নাম হচ্ছে মহাকর্ষ সূত্র। হ্যাঁ, এই মহাকর্ষ সূত্রের মাধ্যমে আমরা এই ফোর্স বা এই কানেকশনটা আমরা দেখতে পাই। তো এইটার যে যে মান আর কি, ভ্যালু, আমরা দেখছি, মানে এটা সায়েন্টিস্টরা বের করছে, আমরা বের করছি ব্যাপারটা এমন না। আর্থ আর মুনের মধ্যে যেই সম্পর্ক, সেইটা অলমোস্ট 2.2 গুণ আর্থের সাথে সানের যে কানেকশন, বুঝতে পারতেছেন, প্রায় 2.5 গুণ বেশি। এই কারণে পৃথিবীর উপরে সূর্য নয় বরং চাঁদের প্রভাবটাই বেশি থাকে। এখন প্রভাবটা কিভাবে হয়, ধরেন এটা হচ্ছে পৃথিবী, স্লাইড নিতে হবে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, আমরা ছোটবেলা থেকে পড়ে আসতাম। এখন আবার বড় হওয়ার পর আরেকটু স্পেসিফাইড হয়েছি, এখন আমরা কি বলি যে 5 ভাগ স্থল, সরি, জল 2 ভাগ স্থল। কিন্তু যেটাই বলেন, আমি যদি একটু ভাঙাচোরা করে যদি এভাবে আঁকাই, এটা একটা দিলাম, এই ভেতরের যে লাল অংশটা, হ্যাঁ, এইটা হচ্ছে স্থল ভাগ, আর এটা হচ্ছে জল ভাগ। এগুলো হচ্ছে জল ভাগ। হ্যাঁ, ভূপৃষ্ঠের উপরে আমি জল ভাগ বোঝাচ্ছি, তা পুরোটাই জল হয়ে গেছে, এইটুকু আমরা স্থল করে দিই। এখন দেখেন, এই জল ভাগ কম কে বলে, ধ্রুব। আচ্ছা, ছবিটা যদি হয় এটা আপনাদের এটা বোঝার জন্য, আমি তো আর এক্সপার্ট না। হ্যাঁ, দেখেন এখান থেকে একটা কিছু আকর্ষণ করতেছে। এখন যদি বস্তু সলিড হয়, সেই বস্তুটা চলে আসতে পারবে না, কিন্তু আমরা কি জানি লিকুইড কি হয়, একটা লিকুইড জিনিসকে যদি আপনি আকর্ষিত করেন, সে স্থান পরিবর্তন করবে না। এর ফলে কি হয়, এই যে তখন এই চাঁদ যখন এসে এই পৃথিবীর উপরে আকর্ষণ ক্রিয়েট করতেছে, এই যে পানিটা চাঁদের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। সিম্পলি বোঝেন, খুব এটা এটা মানে আপনারা যদি মনে করেন যে লং ডিস্টেন্স রিলেশনশিপ বুঝবেন, বোঝেন, সমস্যা নাই। কিন্তু পানি যেহেতু লিকুইড, তার যে শেপ চেঞ্জ হয়, যার ফলে পানি কিন্তু ফাঁপা হতে পারে, যার ফলে চাঁদ যে পৃথিবীকে নিজের দিকে টানতেছে, এই যে সলিড অংশ, এটা কিন্তু মুভ করতে পারে না, এটা কিন্তু আসতে পারে না, কিন্তু পানিকে কিন্তু সে টানতে পারে, যার ফলে পানি কি করে, চাঁদের দিকে যাওয়ার চেষ্টা করে অলওয়েজ। কিন্তু পৃথিবী তো ফিক্সড হয়ে নাই ভাই, পৃথিবী কিন্তু কি করতেছে বলেন তো, ঘূর্ণন, পৃথিবী ঘুরতেছে। তাহলে এই পৃথিবীটা যে ঘুরতেছে, পশ্চিম থেকে পূর্ব দিকে যে ঘুরতেছে, আর চাঁদ যে তার দিকে টানতেছে, তাহলে এই যে পানিটা উঁচু হচ্ছে না, কিন্তু সে তো থাকতে পারতেছে না, ঘুরতেছে না, আবার চলে যাচ্ছে, যার ফলে এখানে কি ক্রিয়েট হচ্ছে বলেন তো, জোয়ার ক্রিয়েট হচ্ছে। যদি পৃথিবী না ঘুরতো তাহলে কিন্তু পানিকে, হু নোজ, এমনও হতো যে পানি টেনে চাঁদ নিয়ে চলেই যাইতো, কে জানে। কিন্তু পৃথিবী যেহেতু কন্টিনিউয়াসলি ঘুরতেছে, এবং এই ঘূর্ণনটাকে আবার কি বলে, পৃথিবীর কেন্দ্রাতিক বল। এই কেন্দ্রাতিক বলের ফলে এই পানিটা উঁচু হয়ে একটু পরেই গিয়ে আবার নেমে যাচ্ছে। হ্যাঁ, এটাকে অভিকর্ষ বল বলে। তাহলে এই নেমে যাওয়ার ফলে এই জোয়ার তৈরি হচ্ছে, আবার নেমে যাচ্ছে, আবার এই পানি এখানে চলে আসতেছে না, এই পানি উঠে আবার নেমে যাচ্ছে। একটা বিষয় খেয়াল করছেন যে সব সময় পানি সব থেকে বেশি ফুলে থাকতেছে কোন জায়গায়, খেয়াল করেন তো, পানি সব থেকে বেশি ফুলে থাকতেছে কোন জায়গায়, চাঁদ বরাবর। রাইট, চাঁদের সমান্তরালেও না ঠিক, বরং আপনি চিন্তা করতে পারেন চাঁদের লম্ব বরাবর। চাঁদ বরাবর সব সময়ই পানি সব থেকে বেশি ফুলে থাকতেছে। তার মানে আমরা যে জোয়ার দেখি প্রচুর, মানে অনেক বেশি যে জোয়ারটা হয়, এইটা অলওয়েজ কোন বরাবর হবে,
চাঁদের বরাবর হবে। এখন আরেকটা কলম নেই, ধরেন আমি এইটা নিলাম। এখন এখানে পানি তো এরকম ফুলে গেছে, হ্যাঁ। এখন এই যে পৃথিবী যে তার কেন্দ্রের দিকে টানতেছে, পৃথিবী তো সেন্টার ভাই, সে তো কিন্তু চারপাশেই সেম আকর্ষণ দিচ্ছে। সে যে শুধু এখানে আকর্ষণ দিচ্ছে এমন কিন্তু না। যার ফলে এই যে পৃথিবীতে নিজের দিকে টানতেছে, সে তো এই দিকেও টানতেছে। এইটার ফলে কি হয়, এই যে এই পাশে কিন্তু চাঁদের সাথে ওকে বেশি শক্তি প্রয়োগ করতে হচ্ছে, যার ফলে এই বাম দিকেও একটা এক্সট্রা ফোর্স ক্রিয়েট হয় বিপরীত দিকে। যার ফলে এই পাশে যে পানি আছে না, এইটাও একটু ফুলে ওঠে। বোঝেন কেন ফুলে উঠতেছে? পৃথিবী যখন কেন্দ্র থেকে টানতেছে, সব দিকেই কিন্তু টানতেছে, কিন্তু সব থেকে বেশি শক্তিটা লাগতেছে এই ডান পাশেই। যার ফলে এই বাম দিকে একটা বিপরীতমুখী শক্তি তৈরি হয়, এবং এই কারণে এখানে একটু হালকা, এত বেশি না, এই ফোর্সের কারণেও একটু পানি ফুলে ওঠে। এটা হচ্ছে বিপরীতমুখী বলের কারণে। এই যে বড় জোয়ার তৈরি হইলো, এইটাকে বলা হয় মুখ্য জোয়ার। আর এই বাম পাশে বা বিপরীত দিকে সামান্য একটু যে ফুলে উঠলো, এইটাকে বলা হচ্ছে ছোট জোয়ার বা গৌণ জোয়ার। এইটুকু কি বুঝছেন? দেখেন, চাঁদের প্রবল আকর্ষণের ফলে পানি বেশি ফুলে উঠছে, যার ফলে এটা হচ্ছে মুখ্য জোয়ার। এবং তার ঠিক উল্টা পাশে একটা বিপরীতমুখী বলের কারণে একটু পানি ফুলছে, এই কারণে সেখানে একটা গৌণ জোয়ার তৈরি হয়েছে। কিন্তু এই যে পৃথিবীর দুই পাশে দুই ভাবে যে টানাটানি এরা শুরু করছে, এর ফলে সামুদ্রিক যে উপরের পানি, এগুলা সব কিন্তু এখানেই ফুলছে। এই জায়গার পানি কিন্তু গায়েব। খেয়াল করছেন? এইখানের কারণ কি, এইখানের বেশিরভাগ পানি চলে গেছে এইদিকে, আর কিছু পানি আসছে এই পাশে। তার মানে এই যে এই দুই পাশে কোনো পানি আর নাই। তাহলে এই যে দুই পাশে যে পানি নাই, এই জায়গাটাকে আমরা বলতেছি ভাটা। ভাটা কেন তৈরি হচ্ছে এবার বুঝছেন? দুই জোয়ারের টানাটানিতে পানি এমন ভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, এই বেচারা ভাটারা বা হচ্ছে এই জায়গার এলাকাগুলো পানিই পাচ্ছে না। মুখ্য পানি নাই ভাই, আপনি ভাটা মুখ্য ভাটা কই থেকে খুঁজতেছেন? পানি তো নাই। আচ্ছা, এখন আসেন সময় ক্যালকুলেট করি। এই যে চাঁদ যে পৃথিবী বরাবর হলো, আমরা তো পুরো পৃথিবীটাকে এভাবে কাটছি। বলেন তো, এখানে যদি 6 AM হয়, এই বরাবর কি বলেন তো, এটা 90 ডিগ্রি না? তাহলে এখানে কত বাজবে বলেন? এখানে যদি 6 AM হয় উপরে, আর এখানে সঠিক হওয়া লাগবে না, জাস্ট 6 ঘন্টা বেশি হবে, ধরেন 12 PM ধরলাম। এখানে সঠিক হতে হবে এমন না, 6 ঘন্টা বেশি হবে। এটা যদি 6 AM হয়, তাহলে এইটা কত হবে? এই যে বাম পাশে 180 ডিগ্রি, এই পাশে 6 PM হবে। তাহলে একদম নিচ বরাবর কত হবে? এখানে হবে 12 AM। তাহলে একটা বিষয় খেয়াল করেন, একই সময়ে পৃথিবীতে একই সময়ে 6 AM যে জায়গায়, মানে যে জায়গাটা 6 AM বাজে, ওইখানে যদি মুখ্য জোয়ার তৈরি হয়, ওই একই সময়ে যেখানে 6 PM বাজবে যে এলাকায়, সেই জায়গাতে কি জোয়ার তৈরি হবে? গৌণ জোয়ার তৈরি হবে। আর যেখানে 12 PM এবং 12 AM বাজবে, সেখানে তৈরি হবে ভাটা। একদম ক্লিয়ার, বোঝেন? এখন 6 ঘন্টা পরে আসলে কি হবে? 6 ঘন্টা পর কিন্তু চাঁদ কিন্তু এখানে চলে আসবে। ধরেন আমি যদি এখানে আরেকটা মার্কার নেই, কালো মার্কার নিলাম, এখানে চাঁদ আছে না, অপশন চাঁদের হাতে দুইটা, আইদার 6 ঘন্টা পরে এখানে আসতে হবে অথবা এখানে আসতে হবে। আমি এটা নিলাম না, আমি আমি উপরটা নিলাম না, উপরে যেহেতু এখানে বেশি খারাপ আছে। আচ্ছা না, এটা বাদ দে, উপরেই নেই। এখন 6 ঘন্টা পর চাঁদ যদি এখানে চলে আসে, তাহলে এইখানে তখন কি জোয়ার সৃষ্টি হবে বলেন? 6 ঘন্টা পরে এই যে 90 ডিগ্রি উপরে, সেখানে তখন মুখ্য জোয়ার হবে। আর তার বরাবর নিচে কি তৈরি হবে? গৌণ জোয়ার তৈরি হবে। এবং এই যে এইখানে যে 6 ঘন্টা আগে মুখ্য জোয়ার ছিল, এখন এখানে কি তৈরি হবে? এই যে ডান পাশে এখানে ভাটা তৈরি হবে। এবার কি বুঝতেছেন যে এই যে আমাদের কক্সবাজার বলেন বা সারা পৃথিবীতে কিভাবে মুখ্য জোয়ার গৌণ জোয়ার তৈরি হচ্ছে কন্টিনিউয়াসলি? এখন এক ভাই বলছে যে জোয়ার ভাটার তো সময়ের পার্থক্য হচ্ছে
6 ঘন্টা 13 মিনিট। আপনি 6 ঘন্টা বলতেছেন কেন? এই 13 মিনিট হচ্ছে এই চাঁদের বদমাইশি। কারণ কি, এই যে এই যেটা পৃথিবী না, এটা ধরেন আর্থ, এখন চাঁদ তো ঘুরতেছে, এটা মুন, 6 ঘন্টায় 90 ডিগ্রি আসে। চাঁদ 6 ঘন্টায় 90 ডিগ্রি আসে, কিন্তু ওই সময় পৃথিবী কি বসে আছে? পৃথিবীও তো ঘুরতেছে। ওই 6 ঘন্টায় পৃথিবী মূলত 13 মিনিট আরো বেশি সরে আসে। বুঝছেন ভালো করে? এই কারণে মূলত টোটাল সময় হয় 6 ঘন্টা 13 মিনিট। আবারও বলি, এই যে 6 ঘন্টায় চাঁদ যে 90 ডিগ্রি চেঞ্জ করে চলে আসলো পৃথিবীর, ওই সেম সময়ে তো পৃথিবীও ঘুরছে কিছু দূর। এই পৃথিবী আসলে ওই সময়টাতে মূলত 13 মিনিট ঘোরে। এই কারণেই মোট সময়টা ধরা হয় 6 ঘন্টা 13 মিনিট। আর এই কারণেই একটা মুখ্য জোয়ারের পর একটা গৌণ জোয়ার যখন আসে, তখন সেটা সময় লাগে 6 6 12 ঘন্টা, আর 13 13 26 মিনিট। আর টোটাল একটা যদি আমি চিন্তা করি, তাহলে টোটাল একবার ঘুরে আসতে সময় লাগে 24 ঘন্টা 52 মিনিট। বোঝেননি কে? এখানে ব্যাখ্যা দেওয়া আছে, আমি তো আপনাদেরকে আমার মতো বুঝাইছি। এখানে আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে মুখ্য জোয়ার গৌণ জোয়ার কাজ করতেছে। আমরা আমাদের মতো করে বুঝছি। আরেকটা জিনিস এখানে তেজ কোটাল মরা কোটাল আছে, সেইটা একটু তাহলে এখানে আমরা দেখে নিই। মুখ্য জোয়ার গৌণ জোয়ার যদি বোঝেন, তেজ কোটাল মরা কোটাল আরো সহজ, সিম্পলি। দেখেন, এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে মুন, এটা হচ্ছে সান। আরেকটা দই এখানে, এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে মুন, এটা হচ্ছে সান। আপনাদেরকে যে আমি বললাম যে পৃথিবীর উপরে আকর্ষণ চাঁদের বেশি, তার মানে কি সূর্যের আকর্ষণ নাই? এটা কি সম্ভব? তাহলে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে কি করে? কম্পারেটিভলি হয়তো কম, কিন্তু আকর্ষণ কিন্তু আছে। সুতরাং আমরা কি বলতে পারি, যে পৃথিবীর উপরে চাঁদেরও আকর্ষণ আছে, সূর্যেরও আকর্ষণ আছে। কিন্তু এটা যদি একই সমান্তরালে চলে আসে, সরি একই সরলরেখায় চলে আসে, তাহলে কি হবে দেখেন। এই এই যে দেখেন, এই ছবিটা খেয়াল করেন, একই সময়ে সূর্য টানতেছে, চাঁদও টানতেছে, তাহলে কি অনেক বেশি টানতেছে না? ফোর্স অনেক বেশি কাজ করতেছে না? যার ফলে এখানে পানির ফেপে ওঠার প্রবণতাও অনেক বেড়ে যায়। আবারও বোঝেন, কোন সময়? সূর্য এবং চাঁদ যখন একই রেখা বরাবর চলে আসে, তখন পানি অনেক বেশি ফুলে ফেপে ওঠে, আর এই সময়ের জোয়ারটা অনেক বেশি হয়। এই কারণেই এইটাকে বলা হয় তেজ কোটাল বা ভরা কোটাল। এই সেম ঘটনা এইভাবেও হতে পারে, যে পৃথিবীর এক পাশে চাঁদ, এক পাশে সূর্য, হ্যাঁ, এইখানেও হতে পারে। কোটাল মানে জোয়ার, সিম্পলি মনে রাখেন, কোটাল মানে জোয়ার। তেজ কোটাল মানে হচ্ছে প্রবল জোয়ার, হ্যাঁ, বা ভরা কোটাল মানে হচ্ছে পূর্ণ জোয়ার। বুঝতে পারছেন কিভাবে তেজ কোটাল হয়? একজন বলছে বিপরীত দিকে যখন আসে তখন কি দুই পাশে মুখ্য জোয়ার হয়? না, কখনোই সম্ভব না। কারণ চাঁদের চেয়ে সূর্যের ফোর্স তো বেশি না। যখন সূর্য উল্টা পাশে থাকবে, তখন নর্মালি যেই আমি বলছিলাম না যে পৃথিবীর এক পাশে যদি বেশি জোয়ার হয়, এক পাশে অল্প হয়, কিন্তু এ পাশে যদি সূর্য থাকে, এই অল্পটা একটু বেশি হয়। ভালো করে বোঝেন, এত অল্প হয় না, একটু বেশি হয়। কিন্তু চাঁদের মতো কখনোই বেশি হবে না। এই কারণেই অলওয়েজ মুখ্য জোয়ার চাঁদ কেন্দ্রিকই হবে। আচ্ছা, এটা তো গেল একটা ফরম্যাট। এটা কখন কখন হয় বোঝেন? এই জিনিসটা অলওয়েজ হয় যখন পূর্ণিমা হয়, অথবা একটা তো পূর্ণিমা, আরেকটা কি অমাবস্যা, রাইট? তবে পূর্ণিমার চেয়ে অমাবস্যাতে জোয়ার বেশি স্পিড, মানে সরি স্পিড বলতেছি কেন, মানে জোয়ার বেশি উঁচু হয়। হ্যাঁ, অমাবস্যাতে জোয়ার সব থেকে বেশি উঁচু হয়। তবে এই সেম ঘটনা পূর্ণিমাতেও হয়, অমাবস্যাতেও হয়। অমাবস্যাতে কেন বেশি হয়? এই যে চাঁদ এবং সূর্য একই পাশে থাকে অমাবস্যার সময়, আর দুই পাশে যখন যায়, এইটাকে বলে হচ্ছে, এই সরি এটা ভুল হইলো, যখন দুই পাশে থাকে তখন এটাকে বলা হয় হচ্ছে অমাবস্যা।
সরি ভুল বলছি। আর যখন একই পাশে থাকে তখন এটাকে বলে পূর্ণিমা। এগুলো জরুরি না, এগুলো পরীক্ষায় আসে না। আরেকটা হচ্ছে অষ্টমী তিথি, যেটা আমরা বলতেছি, এটা কখন হয়? এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে মুন, এটা হচ্ছে সান। এবার খেয়াল করেন তো, এবার কিন্তু দেখেন চাঁদ তো চাঁদের দিকে টানতেছেই, সূর্য আবার তার দিকে টানতেছে। এক্ষেত্রে বিষয়টা কি হয় যে একটু হলেও কিন্তু এই ফোর্সটা একটু কমে যায়। খেয়াল করছেন? একটু কিন্তু এই সূর্যের কারণে এই জোয়ারটা এত প্রবল বা স্পষ্ট এত শক্তিশালী হতে পারে না, যার ফলে নর্মাল সময়ে জোয়ার যদি এত বেশি হয়, এই 90 ডিগ্রি হইলে জোয়ারটা একটু কমে আসে। কারণ কি, এই যে কিছু শক্তি তো সূর্য টেনে নিচ্ছে নিজের দিকে, যার ফলে পানি খুব বেশি ফুলে উঠতে পারে না। এই কারণে অষ্টমী তিথিতে মরা কটাল হয়, মানে এই সময়ে জোয়ারটা অত বেশি ফুলে উঠতে পারে না। আমরা বড় জোয়ারকে যেমন তেজ কটাল বা ভরা কটাল বলতেছি, এই ছোট জোয়ারকে বলতেছি মরা কটাল। আচ্ছা, এইটু বুঝছেন? তেজ কটাল আর মরা কটাল আশা করি বুঝছেন। হ্যাঁ, সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণটা হচ্ছে আপনাদেরকে এই ছবিটাতেই দেখাই দেই। দেখেন, চন্দ্রগ্রহণ কথাটা বোঝেন। চন্দ্রগ্রহণ মানে কি, চন্দ্রকে গ্রাস করে ফেলা হয়েছে, মানে এমন একটা সময় যখন চাঁদকে দেখা যায় না। এটা কখন সম্ভব? দেখেন, যখন চাঁদ, সূর্য এবং পৃথিবী একই রেখা বরাবর থাকবে, কিন্তু পৃথিবীর কারণে চাঁদটা ঢেকে যাবে। মানে আমরা চাঁদ আসলে কখন দেখতে পাই বলেন তো? চাঁদ দেখার লজিকটা কি? চাঁদের তো নিজস্ব কোনো আলো নাই। চাঁদ দেখতে হলে অবশ্যই সূর্যের আলো চাঁদের উপরে পড়তে হবে, এটাই হচ্ছে যুক্তি। তাহলে চাঁদের উপরে যদি সূর্যের আলো না পড়ে, তাহলে কি হবে? আমরা চাঁদ দেখতে পাবো না। এবং এই ঘটনাটা কখন ঘটে? এই ঘটনাটা তখনই ঘটে যখন চাঁদ পৃথিবীর আড়ালে পড়ে যায়, ঢাকা পড়ে যায়। তার মানে কি, সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সমান্তরালে থাকা অবস্থায় চাঁদ যদি পৃথিবীর আড়ালে ঢাকা পড়ে, তাহলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ। বুঝছেন কিনা? এখন সূর্যগ্রহণ কোনটা? এই সেম ঘটনায় যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে, এবং এটা খুবই ছোট্ট জায়গাতে হয়। হ্যাঁ, এটা কিন্তু বিশাল জায়গাতে হয় না। আপনার যে নিচের ছবিটা খেয়াল করেন, দেখবেন এই যে ছোট্ট একটা জায়গা, আমি এখানে মার্ক করে দিচ্ছি লাল মার্ক দিয়ে, দেখেন যে সূর্য তো কন্টিনিউয়াসলি পৃথিবীতে তাপ দিচ্ছে, কিন্তু কোনো কারণে সূর্য এবং পৃথিবীর মাঝ বরাবর যদি চাঁদ চলে আসে, তাহলে ওই নির্দিষ্ট জায়গাতে চাঁদ হচ্ছে সূর্যের আলোটাকে গ্রাস করে ফেলে সামান্য সময়ের জন্য। এটা সচরাচর ধরা হয় 2 থেকে 3 মিনিট। হ্যাঁ, এই সময়ে পৃথিবীতে কোনো সূর্যের আলো পড়ে না, এবং সেটা খুবই ছোট্ট একটা জায়গাতে। ওই যে সূর্যের আলোকে যে গ্রাস করে ফেলে, এইটাকে বলা হয় সূর্যগ্রহণ। তবে আপনাদের জন্য একটা সুখবর আসতেছে, 2027 সালে সব থেকে বড় সূর্যগ্রহণ আসতেছে, প্রায় 6.5 থেকে 7 মিনিট ধরে এটা ঘটবে। জরুরি না, স্কিপ করেন। আচ্ছা, আমাদের বোঝার বা জানার মতো যা ছিল সব শেষ। এখন যে স্লাইড গুলো এখানে আছে এগুলো সবই হচ্ছে মুখস্থ টাইপের। কিরকম দেখেন, আলোকবর্ষ প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার অতিক্রম করে, মুখস্থ। আলো 1 বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটাকেই বলে আলোকবর্ষ। এগুলো সবই হচ্ছে সায়েন্সের পড়া, এগুলো একটু রিডিং করে নিবেন, এগুলো বোঝার কিছুই নাই। নক্ষত্র মন্ডলী বোঝার কিছু নাই। আচ্ছা, এটা পরীক্ষায় আসতে পারে, নীহারিকা কি দ্বারা গঠিত? নীহারিকা গ্যাসীয় পদার্থ। এই স্লাইডটা শেষ হলে আমরা ব্রেক নিব। উল্কা, উল্কা হচ্ছে এই যে দেখেন, রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় নক্ষত্র খসে পড়লে সেটা একটা উজ্জ্বল আকার ধারণ করে, মানে একটা ব্লাস্ট হওয়ার মতো অবস্থা তৈরি হয়, সেটাকে উল্কা বলে। জাস্ট এইটুকু মনে রাখেন। হ্যালির ধূমকেতু কে আবিষ্কার করেছিলেন? এডমন্ড হ্যালি। এটা কত বছর পর পর দেখা যায়? কত বছর পর পর দেখা যায়? কুইকলি কুইকলি, 76 বছর। পরীক্ষায় আসে।
এই যে এইখানে এগুলো হচ্ছে রিডিং, এটা একটু দেখে নিয়েন। আর আসবেন এখান থেকে আসার মতো কিছু, উপগ্রহ না জরুরি না, গ্যালাক্সি জরুরি না, ছায়াপথ জরুরি না। আচ্ছা এইগুলো আসে, হ্যাঁ। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি? সূর্যের নিকটতম নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টারাই। পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি? পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম হচ্ছে সূর্য। এটা কিন্তু প্রচুর ভুল করে, আমরা এক্সাইটমেন্টে কমন পাইছি ভেবে ধূপ করে ভুল করে ফেলি। পৃথিবীর নিকটতম নক্ষত্র হচ্ছে সূর্য, আর সূর্যের নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টারাই। আচ্ছা, সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, সব থেকে ছোট গ্রহ হচ্ছে বুধ। মোট গ্রহ 8টি, খুব জরুরি কিছু না, উপগ্রহ জরুরি কিছু না, এগুলো একটু রিডিং করে নেবেন। এগুলো সবই রিডিং, হ্যাঁ, এগুলোতে আর সময় দিলাম না আমি। তবে একটা কথাই বলবো, যদি আপনাদের মনে না থাকে মুখস্থ করার দরকার নেই। হিউজ ইনফরমেশন, এত ইনফরমেশন না, এগুলো ইম্পর্টেন্ট না ভাই। এগুলো দেখা গেছে 3টা 4টা বিসিএস এ একটা প্রশ্ন আসে, হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট না। এগুলো আরো সহজ হচ্ছে আপনারা আমাদের কোশ্চেন ব্যাংক সলভ করেন, এমনি আপনারা হচ্ছে মনে থাকবে যে কটা মনে রাখার মতো। নাসার পূর্ণ রূপ কি? এইটা আসতে পারে। এগুলা হচ্ছে ইলাবোরেশন আসে, হ্যাঁ, ইলাবোরেশন আসে। এবং মজার বিষয় হচ্ছে এগুলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেও কিন্তু আসে। এটা একটু পড়বেন যে যুক্তরাজ্যের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? মহাশূন্যে যাত্রা শুরু হয়, এগুলো দরকার নাই, এগুলো এগুলো রিডিং, এগুলো সবই রিডিং। আজকে এই প্রথম স্লাইড শেষ। এইটা একটু ইম্পর্টেন্ট, এটা যেহেতু রিসেন্ট ঘটনা, এটা একটু আপনারা অবশ্যই পড়বেন। এই যে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর যে মহাকাশে আটকে গেছিল, আপনারা নিশ্চয় জানেন, তাদেরকে ফিরে আনাকে স্পেস এক্স এর ড্রাগন ক্যাপসুলে তাদেরকে ফিরে আনা হয়। কবে ফিরে এসেছিল? মার্চের 18 তারিখে। এই প্রত্যেকটা পয়েন্টই একটু ইম্পর্টেন্ট। তারা কতদিনের জন্য আটকে ছিল? প্রায় 286 দিন তারা আটকে ছিল। তো এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, এইটা একটু আপনারা কষ্ট করে পড়বেন। বাকি পিছনে যা ছিল জাস্ট রিডিং, কোনো জরুরি না, কেবল প্রথম স্লাইড শেষ হলো। তো আজকে আমরা ভৌগোলিক সীমানা, বাংলাদেশের ভৌগোলিক সীমানা অবশ্যই দেখবো। ছিটমহল এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, সো এটা আমরা প্রায়োরিটি দিব না। বঙ্গোপসাগর হালকা পড়বো, এইটা একটু দেখবো। জিআই পণ্য এখন অত বেশি আর জরুরি না, বাংলাদেশের সম্পদ অত বেশি জরুরি না। সো যে কয়টা স্লাইড এখানে আমরা পয়েন্ট দেখতেছি, আমরা হাইলাইটেড করব মূলত হচ্ছে ভৌগোলিক সীমানাটা, বঙ্গোপসাগর, ব্র্যান্ডিং, এর সাথে আরো অন্যান্য কিছু তথ্য। বিগত ক্লাসের কোশ্চিন গুলো আমরা একটু দেখে আসি। দেখেন, বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? এটা আমরা তৃতীয় ক্লাসেও পাবো, সেখানে আমরা ডিটেলস দেখতে পাবো। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি? তিতাস। মানে আমরা গ্যাস ক্ষেত্র সম্পর্কে আমাদের একটা ধারণা রাখতে হবে। কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? মানে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র এবং সেগুলো কি নির্ভর সেটা জানতে হবে। এই দেখেন, গ্যাস ক্ষেত্র থেকে প্রশ্ন কিন্তু আমরা পাচ্ছি। সোয়াচ অফ নো গ্রাউন্ড মানে কি? বিভিন্ন দ্বীপ সম্পর্কে জানতে হবে। কয়লা সমৃদ্ধ জেলা কোনটি? আমরা কিন্তু প্রাকৃতিক সম্পদ থেকে কিন্তু প্রায় প্রশ্ন দেখতেছি, কিন্তু এগুলো সবই আমরা আবার বাংলাদেশ বিষয়গুলিতেও পাবো। সীমান্তবর্তী রাজ্য কয়টি? এটা এই রিসেন্ট বিসিএস জন্য একটু বেশি ইম্পর্টেন্ট হবে। সর্বদক্ষিণের অবস্থান কি? তো মোটামুটি আমরা কিন্তু একটা ধারণা পাইলাম যে আমরা আসলে কি কি আমাদের দেখা উচিত এই সিলেবাস থেকে। তো আজকের টপিকটার নাম হচ্ছে ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থসামাজিক এবং ভূ রাজনৈতিক গুরুত্ব। আর কি, আর 2টা মিনিট আমরা ওয়েট করতে পারি। আচ্ছা, আমরা শুরু করে দিই, হ্যাঁ। আচ্ছা, প্রথমে আমরা জানবো হচ্ছে বাংলাদেশের অবস্থান এবং আয়তন। বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত। মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল। দুইভাবেই প্রশ্ন আসতে পারে, দুইটাই ইম্পর্টেন্ট। ছিটমহল বিনিময়ের পরে মূলত এইটা টোটাল হয়ে গেছে যে 1,47,610 বর্গ কিলোমিটার, কিন্তু এইটা এখনো গেজেটেড হয়নি। সুতরাং পরীক্ষায় আসলে এইটাই হবে অ্যান্সার। ওকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু ছিটমহল বিনিময়ের পরে আমরা মূলত কতখানি জায়গা পাইছি? মোটামুটি ধরা যায় 40
বর্গ কিলোমিটার জায়গা আমরা নতুন করে পাইছি। কিন্তু এটা যেহেতু গেজেটেড হয়নি, এই কারণে এইটা আমরা পড়বো না, জেনে রাখবো। কিন্তু মেইনলি পরীক্ষা আসলে আমরা এইটাই অ্যান্সার দেবো, ১,৭০,৫৭০ বর্গ কিলোমিটার বা ৫৬,৯৭০ বর্গ মাইল। আচ্ছা, বাংলাদেশের অবস্থানটা দেখি। আমরা কিন্তু গত ক্লাসে বারবার করে দেখতেছিলাম যে বাংলাদেশ যদি আমরা দ্রাঘিমা রেখা অনুযায়ী চিন্তা করি, তাহলে বাংলাদেশের মধ্য দিয়ে ৯০ ডিগ্রি ইস্ট দ্রাঘিমা রেখায় গেছে। কিন্তু অবশ্যই তো বাংলাদেশের একটা স্টার্টিং লাইন আছে, তাই না? আমরা যদি এইখানেই চিন্তা করি, এই যে আমি যদি এই বরাবর দাগ টানি, এইখান থেকে মূলত বাংলাদেশের দ্রাঘিমা রেখা শুরু এবং কোন পর্যন্ত গেছে, আমি যদি এই দিকে আসি তাহলে ধরেন এই বরাবর। তাহলে আমরা দ্রাঘিমা রেখা কতখানি পাইলাম? ৮৮.০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। আচ্ছা, এখানে মনে রাখতে হবে কিন্তু আমরা কোন পাশে আছি? মূল মধ্য রেখার কোন পাশে আছি বলেন তো? আমরা মূল মধ্য রেখার কোন পাশে আছি? পূর্ব পাশে আছি, ইস্ট পাশে আছি। এটা কিন্তু ইস্ট। হ্যাঁ, আচ্ছা, এইভাবে ধরতে হবে না, এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে আমাদের ডিস্টেন্সটা কি হবে দেখেন, ৮৮.১ ডিগ্রি পূর্ব থেকে ৯২.৪১ পূর্ব দ্রাঘিমা রেখা পর্যন্ত এই পুরোটা জুড়েই হচ্ছে বাংলাদেশ অবস্থিত। এটা কিন্তু পরীক্ষায় আসে। বুঝে বলতে পারলে তো ভালো, নাহলে এটা কমপ্লিটলি মুখস্থ করতে হবে। এবার আমরা দেখব অক্ষরেখা। অক্ষরেখার স্টার্টিং পয়েন্টটা কোথায়? এই যে এই জায়গাতে সেন্ট মার্টিন আছে, হ্যাঁ, সেন্ট মার্টিন এইখান থেকে মূলত শুরু হবে। তো আমরা যদি এইভাবে আগাই বা এখান থেকে একটা মার্কিং করি তাহলে ইজি হবে। আমরা যে এই উপর দিকে যাব, উপর দিকে গেলে কি হবে বলেন তো? অক্ষরেখাগুলো কি হবে? নর্থ। হ্যাঁ, নর্থ। এই অক্ষরেখাগুলো হবে নর্থ। তাহলে উপরে আবার কতদূর পর্যন্ত গেছে? এই যে এই পর্যন্ত। তাহলে আমরা যদি এটাকে একটু টেনে আনি, তাহলে এই যে ডিস্টেন্সটা, এটা কত হচ্ছে? ২০, ৩৪, ২৬, ৩৮। এই যে ২০ ডিগ্রি ৩৪ মিনিট উত্তর থেকে ২৬ ডিগ্রি ৩৮ উত্তর। দেখেন, আপনাদের কিন্তু দিকটা অবশ্যই মনে রাখতে হবে। এটা হচ্ছে উত্তর এবং এটা হচ্ছে পূর্ব। তাহলে বাংলাদেশ দ্রাঘিমা রেখার ক্ষেত্রে পূর্ব দিকে অবস্থিত, আর অক্ষরেখার ক্ষেত্রে উত্তর দিকে অবস্থিত। তাহলে বাংলাদেশের দ্রাঘিমাংশ কত? বাংলাদেশের দ্রাঘিমাংশ হচ্ছে ৮৮.১ থেকে ৯২.৪১ পূর্ব পর্যন্ত। আর অক্ষাংশ যদি আমি চিন্তা করি, তাহলে ২০ ডিগ্রি ৩৪ থেকে ২৬ ডিগ্রি ৩৮ উত্তর অক্ষাংশে বাংলাদেশের অবস্থান। এইটা হচ্ছে ভৌগোলিক অবস্থান, বা এটাকে আপনারা বলতে পারেন জিওগ্রাফিক্যাল অবস্থান। যদি ম্যাপের মধ্যে বুঝতে পারেন তাহলে ভালো, না বুঝতে পারলে এই স্লাইডটা মুখস্থ করতে হবে, মাস্ট। এখন আমরা সীমানা দেখি। দেখেন, বাংলাদেশের সীমানায় আমরা উত্তরে কি কি পাবো? একদম উত্তরে এখানে তেঁতুলিয়া না, তেঁতুলিয়ার উপরে যদি আমরা যাই, প্রথমে পাবো পশ্চিমবঙ্গ। এই যে পশ্চিমবঙ্গ হচ্ছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। হ্যাঁ, তাহলে আমরা একদম সর্ব উত্তরে পাচ্ছি প্রথমে ওয়েস্ট বেঙ্গল, তারপরে পাচ্ছি আসাম। এই যে দেখেন আসাম, এই যে এইটুকু হচ্ছে আসাম। এই আসাম চলে গেছে এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে আবার এখানে কানেক্টেড হচ্ছে হয়ে এই সিলেটের জকিগঞ্জ আছে, এই দিক দিয়ে এই পর্যন্ত চলে গেছে। এটা হচ্ছে পুরোটাই আসাম। তাহলে আমরা উত্তরে কি কি পাইলাম? ওয়েস্ট বেঙ্গল, আসাম এবং মেঘালয়। আপনারা কি ম্যাপটা দেখতে পাচ্ছেন? তাহলে বাংলাদেশের উত্তরে আমরা কি কি পাচ্ছি? বাংলাদেশের উত্তরে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল, আসাম এবং মেঘালয়। এবার পশ্চিমে আসেন। পশ্চিমে যদি আপনি খেয়াল করেন, এই পুরো ম্যাপটা খেয়াল করেন, পুরো পশ্চিম জুড়েই আছে ওয়েস্ট বেঙ্গল। পুরো পশ্চিম জুড়েই কি আছে? ওয়েস্ট বেঙ্গল। এবার আমরা পূর্বে আসি। পূর্বে যদি আমরা এইভাবে একটা দাগটা নিই, তাহলে কি পাবো? প্রথমে পাচ্ছি আসাম। এখানে দেখেন প্রথম অংশ পাচ্ছি আসাম, তারপরে পাচ্ছি ত্রিপুরা। এই যে খেয়াল করেন ত্রিপুরা, এরপরে পাচ্ছি মিজোরাম। তাহলে ভারতের
তিনটা রাজ্য আমরা পাচ্ছি বাংলাদেশের পূর্ব দিকে, আসাম, ত্রিপুরা, মিজোরাম। আর তারও পূর্বে এইখানে আমরা পাচ্ছি, এই যদি মার্ক করি, এই পুরোটা হচ্ছে মায়ানমার। মায়ানমারের এই উপরের অংশ মানে বান্দরবানের যে অংশটা, এটাকে বলে চীন প্রদেশ। আর এই নিচের যে পূর্বের অংশ মানে এই যে এই অংশটা, এটাকে বলে রাখাইন প্রদেশ। তাহলে আমরা পূর্ব দিকে কি কি পাইলাম বলেন? আসাম, ত্রিপুরা, মিজোরাম। ভারতের তিনটা রাজ্য পাইলাম, আসাম, ত্রিপুরা, মিজোরাম। আর মায়ানমারের দুইটা রাজ্য পাইলাম, একটা হচ্ছে চীন প্রদেশ আর একটা হচ্ছে রাখাইন প্রদেশ। তাহলে আমরা মোট 5টা জায়গা পাইলাম বাংলাদেশের পূর্ব দিকে। এবার আমরা দক্ষিণে আসি। দক্ষিণে পুরোটা অংশ জুড়েই বঙ্গোপসাগর, তবে এই জায়গাটাও দক্ষিণ না। খেয়াল করে দেখেন, এই জায়গাটাও কিন্তু বাংলাদেশের দক্ষিণ। তাই অনেক সময় একটু ট্রিকি প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের দক্ষিণে কোন দেশ অবস্থিত বা কোন জায়গা অবস্থিত। শুধু বঙ্গোপসাগর কিন্তু না, এই রাখাইন প্রদেশটা একই সঙ্গে বাংলাদেশের পূর্ব দিকেও যেমন পড়ছে, দক্ষিণ দিকেও পড়ছে। এই কারণে এখানে আমরা রাখাইনটাও অ্যাড করে দিব। তাহলে বাংলাদেশের চারপাশে ক্লিয়ার কি কি আছে। এখন আমরা একটু সীমারেখা দেখবো। দেখেন বাংলাদেশের সীমারেখা আমরা এখানে দুইটা তথ্য দেখতেছি, একটা বর্ডার গার্ড বাংলাদেশ, এটা মাধ্যমিক ভূগোল। আপনারা এত প্রেশার নিয়েন না, বাদ দিয়ে দিলাম। আপনারা শুধু পড়বেন হচ্ছে এইটা, বর্ডার গার্ড বাংলাদেশের। কারণ এই লোকগুলোর চাকরি হচ্ছে সীমান্তে, এরা সারাদিন সীমান্ত নিয়েই কাজ করে, এদের পারপাসটাই এইটা। সুতরাং এরা নিজেদের স্বার্থেই সব থেকে লেটেস্ট নলেজটা বা লেটেস্ট যে তথ্যটা সেইটাই শেয়ার করে। সুতরাং আমরা বর্ডার গার্ড বাংলাদেশ যে তথ্যটা আমাদেরকে প্রোভাইড করতেছে সেটাই আমরা মানবো। তো মোট তথ্য যদি আমরা চিন্তা করি, এটা আপনাকে বলছে যে বোর্ড বই ফলো করে। প্রপার সোর্স যদি দেখেন, কোথায় লেখা আছে বোর্ড বইয়ের অ্যান্সারই সঠিক অ্যান্সার হবে? বোর্ড বইতে একজন বই লিখে, তাই না? সংবিধান সম্পর্কে যদি আপনাদের পৌরনীতির বইয়ে কিছু লেখা থাকে, পরবর্তীতে যদি সংবিধানের পরিবর্তন হয়ে যায়, আপনি কোথা থেকে অ্যান্সার দিবেন? বোর্ড বই থেকে দিবেন না সংবিধান থেকে দিবেন? লজিক বুঝতে হবে। আচ্ছা দেখেন, বাংলাদেশের সর্বমোট সীমারেখা হচ্ছে 5138 কিলোমিটার। হ্যাঁ, এর মধ্যে ভাগ আছে। স্থল ভাগ হচ্ছে 4427 কিলোমিটার, আর উপকূলের দৈর্ঘ্য হচ্ছে 711 কিলোমিটার। তাহলে এই দুইটাকে আমরা যোগ করলে কি পাবো? এই দুইটাকে যোগ করলে পাবো 5138। তাহলে আপনি উপরেরটা যদি মনে নাও রাখেন, আপনি মনে রাখবেন হচ্ছে জলভাগ হচ্ছে 711 কিলোমিটার, স্থলভাগ হচ্ছে 4427 কিলোমিটার। কিন্তু এই স্থলভাগ আবার দুই ভাগে ভাগ করা আছে। কোথায় কোথায়? বাংলাদেশ এবং ভারতের সীমারেখা হচ্ছে 4156 কিলোমিটার, এবং বাংলাদেশ এবং মায়ানমারের সীমারেখা হচ্ছে 271 কিলোমিটার। তাহলে আমি যদি সব আলাদা আলাদাভাবে না মানে অনেকগুলো মুখস্থ না করে আমি জাস্ট এইভাবে মনে রাখি যে বিডি মায়ানমার 271 আর বিডি ইন্ডিয়া 4156, এইগুলোকে যদি আমি যোগ করি তাহলে কি পাবো? 6 আর 1 7, 7 5 12 2, হাত উপরে 1 2 2 4, দেখেন 4427 স্থলভাগ পেয়ে গেছি। আর জলভাগ হচ্ছে 711, ওয়াটার পার্ট হচ্ছে 711। যোগ করে দিলে 7 আর 1 1, 2 আর 1 3, 7 4 12 2, 7 4 11, 7 4 11 1, হাতে করে 1, 5138। এখন আপনি সবগুলো তথ্য মনে না রেখে এই তিনটা মনে রাখেন, তাহলে বাকিগুলো আপনি এমনি ক্যালকুলেশন করে বের করতে পারবেন। বাংলাদেশ আর মায়ানমারের সীমান্ত কতখানি, বাংলাদেশ এবং ভারতের সীমান্ত কতখানি, এবং বাংলাদেশ এবং ওয়াটার বডির সীমান্ত কতখানি, এই তিনটা মনে রাখলেই এনাফ। বুঝতে পারছি? আচ্ছা, এইটা আপাতত হচ্ছে মুখস্থ রাখেন। এই তথ্যটা আমরা
তৃতীয় অথবা চতুর্থ ক্লাসে ডিটেলস দেখবো যে কিভাবে আসলে রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল, অর্থনৈতিক 200, মহিষোপান 354 এবং আমাদের দেশের ক্ষেত্রে বর্ধিতাংশ 154। হ্যাঁ, এই সবগুলোই আমাদের ক্যালকুলেশন আছে, আরেকটা ক্লাসে পাবো আমরা যখন আমরা সমুদ্র পড়বো। আপাতত এটা আপনারা মুখস্থ করেন। আচ্ছা, বাংলাদেশ সীমান্তবর্তী দেশ দুইটা, ভারত এবং মায়ানমার, এবং মোট সীমান্ত দৈর্ঘ্য কত আমরা পাইলাম 5138 কিলোমিটার। আচ্ছা, এখন সীমান্তবর্তী জেলা, ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে মোট 30টি, আর মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট 3টি, আর বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি? অনেক কাবিল ছাত্র আছেন, হ্যাঁ 32। তাহলে এখানে 30 আর 3 প্লাস 33 হয়ে যায়। 32 হলো কেন? তার মানে নিশ্চয়ই একটা জেলা আছে যে জেলাটা দুই দেশকেই কভার করে, মানে ওই জেলার উপর দিয়ে ভারতের সীমান্তও আছে, মায়ানমারের সীমান্তও আছে। সেই জেলাটির নাম হচ্ছে রাঙ্গামাটি। আচ্ছা, এই তথ্যগুলো এখন অত বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও আপনারা একটু রিডিং করে নেবেন। মুক্তিযুদ্ধকালীন জেলা ছিল 19টি। আচ্ছা, মুক্তিযুদ্ধের আগে কয়টা ছিল? মুক্তিযুদ্ধের আগে ছিল 18টি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ময়মনসিংহতে একটা জেলা আলাদাভাবে করা হয়, করে মোট 19টি জেলা করা হয়। এবং মুক্তিযুদ্ধকালীন বিভাগ ছিল 4টি, বর্তমানে মোট বিভাগ 8টি, মোট জেলা 64টি। এগুলো সবই আমরা জানি, এগুলো বোঝার কিছু নাই। আচ্ছা, সীমান্তবর্তী বিভাগ হচ্ছে বাংলাদেশে 6টি, এবং সীমানা রয়েছে এরকম বিভাগ হচ্ছে মোট 7টি। একটা মাত্র বিভাগ আছে বাংলাদেশে, 17 কেন হবে? আচ্ছা, হতে পারে, আমাকে দেখতে হবে, একটু দেখতে হবে। একটা মাত্র বিভাগ আছে বাংলাদেশে যেই বিভাগটিতে কোন রকমের কোনো সীমান্ত বা কোন রকমের কোনো সীমানা মেইনটেইন করে না, একদমই সেন্ট্রালাইজ। সেই বিভাগটার নাম কি বলতে পারেন? এটা হচ্ছে ঢাকা। এই কারণেই পৃথিবীর অনেকগুলো এটা কি বলা যায়, ধরেন যে ক্যাপিটাল, সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে ক্যাপিটাল গুলো হচ্ছে সমুদ্র বন্দর এলাকাগুলোতে হয়, কিন্তু সিকিউরড বলে যে একটা ব্যাপার থাকে, সিকিউরড রাজধানী বা পৃথিবীতে যে কয়টা আছে, যেমন মস্কো একটা সিকিউরড রাজধানী, এরকম জায়গা থেকে ঢাকাও হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ সিকিউরড রাজধানী ধরা হয়। এর বড় কারণ হচ্ছে, যদি ল্যান্ড আসপেক্ট থেকে যদি বাংলাদেশে কেউ অ্যাটাক করতে চায়, ডাইরেক্ট কেউই কখনো সরাসরি ঢাকাকে অ্যাটাক করতে পারবে না। তো দেখেন, বর্ডার শেয়ার করে সরাসরি 6টা বিভাগ, আর সমুদ্র শেয়ার করে হচ্ছে বরিশাল বিভাগ। হ্যাঁ, বরিশালের সাথে কোনো দেশের সীমান্ত নেই, কিন্তু বরিশাল হচ্ছে বঙ্গোপসাগরের সীমান্ত নির্ভর করে। তার মানে বাহির দেশ থেকে এসে সমুদ্র জাহাজ দিয়ে কিন্তু ইজিলি এখানে ঢুকতে পারবে। হ্যাঁ, বরিশালে কিন্তু ঢুকতে পারবে, কিন্তু ঢাকায় সরাসরি কেউ ঢুকতে পারবে না এই বাই এয়ার। সেটা তো পৃথিবীর যে কোনো জায়গাতে সম্ভব। আচ্ছা, এখন আমরা একটু জেলাগুলো যদি কুইকলি দেখে নেই যে সীমান্তবর্তী জেলা কি কি হবে। খুলনাতে যদি আমরা চিন্তা করি, কে কে কোন জেলা থেকে আসেন দেখেন, এইরকম একটা জায়গাতে হয়তো সাতক্ষীরা, সাতক্ষীরার উপরে এখানে কি আছে? যশোর, যশোরের পরে হচ্ছে এখানে কি চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গার পরে এখানে মেহেরপুর, এটা হচ্ছে কুষ্টিয়া, আর এখানে আরেকটা জেলা ছিল ঝিনাইদহ, সরি এটা এটা ঝিনাইদহ, এটা চুয়াডাঙ্গা, এটা হচ্ছে কুষ্টিয়া। তাহলে এখানে পাইলাম মোট 6টা। আর এইখানে হচ্ছে নাটোর, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট। আর রংপুর বিভাগে এখানে দিনাজপুর, এখানে ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, ও সরি এখানে নীলফামারী, এরপরে লালমনিরহাট, কুড়িগ্রাম। আর এখানে যদি আসি, ময়মনসিংহ একটা খুব ইন্টারেস্টিং বিভাগ। এখানে 4টা জেলায়, মানে ময়মনসিংহের মোট জেলা 4টা, এবং 4টা জেলায় হচ্ছে সীমান্ত শেয়ার করে। প্রথমে হচ্ছে জামালপুর, এরপরে এরপরে কি শেরপুর, না শেরপুর, এই শেরপুর না সরি ময়মনসিংহ, এরপরে হচ্ছে জামালপুর, শেরপুর, সরি জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ আর নেত্রকোনা। বুঝতে পারছি, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এবং নেত্রকোনা। এবং সিলেটের ক্ষেত্রেও 4টাই হচ্ছে বর্ডার শেয়ার করে।
সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ। এরপরে এখানে আসলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, তারপরে হচ্ছে এখানে কুমিল্লা, এইখানে ফেনী, তারপরে এই জায়গাতে হচ্ছে খাগড়াছড়ি, তারপরে রাঙামাটি, তারপরে বান্দরবান, তারপরে কক্সবাজার। এই তো সব মিলায়ে আমরা 32টা জেলা পাইলাম। শেরপুর না, তাতে আমি ভুল বলতেছিলাম, সরি, এটা হচ্ছে এটা শেরপুরই হবে, ঠিকই আছে। কিশোরগঞ্জ তো এই জায়গাতে, সরি সরি সরি। তাহলে বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য হচ্ছে 5টি। কি কি? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এটা আমরা অলরেডি পড়ে আসছি। কিন্তু আমরা জানি যে 7 সিস্টার আছে, তাই না? 7 সিস্টার আমরা জানি হচ্ছে ভারতের দক্ষিণ পূর্ব দিকে আছে, সরি উত্তর পূর্ব দিকে আছে। তাহলে এই যে 5টা রাজ্য যে এখানে অ্যাড হইলো, এর মধ্যে 7 সিস্টার কয়টা? 7 সিস্টার কয়টা বাংলাদেশের সাথে সীমান্ত শেয়ার করে? কুইকলি রেসপন্স করি। সোজা কথা, পশ্চিমবঙ্গ করে না। তাহলে কি কি থাকলো? আসাম 1, মেঘালয় 2, ত্রিপুরা 3, মিজোরাম 4। তার মানে 3টা রাজ্য আছে যেগুলো আসলে বাংলাদেশের সাথে সীমান্ত শেয়ার করে না। করে না কোনটা কোনটা? নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর। আর মায়ানমারের সাথে হচ্ছে 2টা রাজ্য আছে, সেটা হচ্ছে চীন এবং রাখাইন। আচ্ছা, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 16টি। মানে বাংলাদেশের মোট 16টি জেলা পশ্চিমবঙ্গের সাথে কানেক্টেড। কিন্তু পশ্চিমবঙ্গের আবার 10টি জেলা বাংলাদেশের সাথে কানেক্টেড। এটা কখনো এর আগে পরীক্ষায় আসেনি, আর নাও আসতে পারে, জাস্ট ইনফরমেশন এখানে দেওয়া থাকলো। এখন আমরা সীমান্তবর্তী একদম শেষ পয়েন্টগুলো দেখার চেষ্টা করব। দেখেন, সীমান্তের একদম উত্তরে যদি আমরা দেখি তাহলে কি হবে? রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার বাংলাবান্ধা হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের জায়গা। বাংলাদেশের সর্ব উত্তরের জায়গা কি? রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা। সর্ব দক্ষিণের জায়গা কোনটা? চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ছেড়াদ্বীপ। ছেড়াদ্বীপ জায়গাটা কোথায়? ছেড়াদ্বীপ জায়গাটা কোথায়? সেন্ট মার্টিনে, রাইট। এখানে অনেক সময় প্রশ্ন আসে যে বাংলাদেশের সাথে কানেক্টেড সরাসরি এইরকম সেই জায়গা কোনটা? সেরকম ক্ষেত্রে এখানে অ্যান্সার হবে শাহপরীর দ্বীপ। কারণ হচ্ছে ছেড়া দ্বীপ বা সেন্ট মার্টিন হচ্ছে একটা দ্বীপ এলাকা। আচ্ছা, সর্বপূর্বের অংশ হচ্ছে চট্টগ্রাম বিভাগের বান্দরবান জেলার থানচি থানার আখাইনটং। তাহলে কি হলো? সর্বপূর্বের জায়গা হচ্ছে চট্টগ্রাম জেলা বিভাগের বান্দরবান জেলার থানচি থানার আখাইনটং জায়গাটা হচ্ছে সর্বপূর্বের অংশ। সর্বপশ্চিমের অংশটা কি? রাজশাহী বিভাগে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনকষা জায়গাটা হচ্ছে সর্বপশ্চিমের। সীমান্তবর্তী কৌণিক শীর্ষ জায়গা যদি আমরা বলি, সিলেটের জকিগঞ্জ থানা হচ্ছে সর্ব উত্তর পশ্চিম কোণা। হ্যাঁ, মানে এই জায়গার সর্ব উত্তরের পশ্চিম, সরি উত্তর পূর্ব জায়গা। আর উত্তর পশ্চিম হচ্ছে তেঁতুলিয়া, দক্ষিণ পূর্ব হচ্ছে টেকনাফ এবং দক্ষিণ পশ্চিম হচ্ছে শ্যামনগর। এটাও কখনো পরীক্ষায় আসেনি, বাট আসতে পারে, আপনারা রিডিং করে রাখবেন। সীমান্তবর্তী জেলা আমরা অলরেডি এটা একবার দেখে ফেলছি। এখানে শুধু মনে রাখার মতো 2টা তথ্য হচ্ছে এই ময়মনসিংহ এবং সিলেট। এই টোটাল জেলাও 4টা, সীমান্তবর্তী জেলাও 4টা। আচ্ছা, 7 সিস্টার্স আমরা পড়ে ফেলছি। ছিটমহল, এটা এখন আর খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা যা সেই জিনিসটা একটু আমরা জেনে রাখবো এর আসলে ঘটনাটা কি। 1947 সালের পূর্বে আমাদের দেশে ল্যান্ড অ্যাকুইজিশন যে সিস্টেম ছিল, বা ল্যান্ড, বা ধরেন যে জমি অধিগ্রহণ যে ব্যাপারটা ছিল, এটা মূলত জমিদারি প্রথার মাধ্যমে ছিল। তো জমিদারি প্রথার মাধ্যমে হওয়ার কারণে কি হতো, যে একটা মানুষ সে যেখানেই বসবাস করুক না কেন, তার বিভিন্ন জায়গাতেই আসলে জমি থাকার সুযোগ ছিল। যেমন আমরা কি জানি, রবীন্দ্রনাথের বাসা তো কলকাতায় বা হচ্ছে পশ্চিমবঙ্গে, কিন্তু তারপরেও তাদের কিন্তু পূর্ববঙ্গে বিশাল জমিদারিত্ব ছিল, এবং বাংলাদেশের 3টা জায়গায় তাদের জমিদারিত্ব ছিল, আপনারা নিশ্চয়ই জানেন। এই 47-এর দেশ ভাগের পর দেখেন সেগুলোর মালিক কিন্তু তারাই ছিল, তাই না? তাহলে এই যে একটা ক্রাইসিস, এই সেম ইস্যু কিন্তু এমনও ছিল যে কিছু মালিকের জমি জমা কিন্তু ভারতে রয়ে গিয়েছিল, আর ওই জমিগুলোতে যারা বসবাস করত বা যারা কাজ করত, তারা কিন্তু দেশ ভাগের পর কিন্তু পরিবর্তন হয়নি, তারা ওই জায়গাতে রয়ে গেছে। এই যে ইস্যুটা,
এই যে ক্রাইসিসটা, এই যে আপনারা এখানে খেয়াল করেন, আমি এখানে একটু একটা ইয়ে নিই, মার্কার নিই, কোনটা নেওয়া যায়, কারণ হলুদ নিলাম। এই যে লাল যে অংশগুলো দেখতেছেন না, এই লাল অংশগুলো, এগুলো কিন্তু বাংলাদেশের ভেতরের অংশ, কিন্তু এই জায়গাগুলোতে ভারতের লোকজন বসবাস করত। এই সেম ভাবে এই সবুজের ভেতরে যে লাল অংশগুলো দেখতেছেন না, এগুলো কিন্তু ভারতের ভেতরের অংশ, কিন্তু এখানে মূলত বাস করতে হচ্ছে বাংলাদেশিরা। বোঝেন, এই জায়গাটা বাংলাদেশের, বসবাস করতো বাংলাদেশিরা, কিন্তু পড়ে গেছে কিন্তু ভারতের ভেতরে। এই ধরনের টুকরো টুকরো ছোট ছোট অংশগুলোকে বলা হতো ছিটমহল। এবং এই ক্রাইসিসটা প্রথম তুলে আনা হয় কিন্তু 1974 সালের 16 মে। কে নিয়ে আসেন? শেখ মুজিবুর রহমান। কার মাধ্যমে? ইন্দিরা, ওই সময় যে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরার গান্ধীর সাথে কিন্তু চুক্তি করে এটাকে একটা ব্যবস্থাপনায় নেওয়ার চেষ্টা করেন, যে ইন্ডিয়ার ছিটমহল গুলো ইন্ডিয়ার কাছেই থাকবে, ইন্ডিয়ান হয়ে যাবে, আর বাংলাদেশের ছিটমহল গুলো বাংলাদেশের ভেতরেই থাকবে। কিন্তু সেটা কিন্তু শেষ পর্যন্ত হয়নি। বহু বছর পরে 2015 সালের 1 আগস্টে এইটা শেষ পর্যন্ত কার্যকর হয়। এবং এইটা ঘটার কারণে বাংলাদেশের ভেতরে অবস্থিত যে 111টা ভারতের অংশ ছিল, সেটা বাংলাদেশ পেয়ে যায়। আবার ভারতের ভেতরে যে বাংলাদেশের যে জায়গাগুলো ছিল, সেগুলো ভারত পেয়ে যায়। এবং এগুলো কারণে টোটাল আমরা কি পাই? 40 বর্গ কিলোমিটার জায়গা পাই, হ্যাঁ, মোট। তো এই দেখেন, মোট বাংলাদেশ পায় 111টি ছিটমহল, আর ভারত পায় 51টি ছিটমহল। তো এইগুলো ধরেন আজ থেকে আরো 5-7টা বিসিএস আগে 38, 40 ওই সময় খুব ইম্পর্টেন্ট ছিল। এখন কিন্তু এগুলো আর কত বেশি ইম্পর্টেন্ট নাই। জাস্ট আপনার ধারণাটা মানে নিয়ে রাখেন, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। সুতরাং এগুলো একটু আপনারা রিডিং করে নেবেন। আচ্ছা, লালমনিরহাট হচ্ছে তিস্তা নদীর পারে, এটা আমরা পরবর্তীতে আবারও অনেকবারই পাবো। আচ্ছা আচ্ছা, লালমনিরহাট একটা জনপ্রিয় একটা হচ্ছে ছিটমহল ছিল, এটা পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে দহগ্রাম এবং আঙ্গুর পোতা ছিটমহল। 3 বিঘা করিডোর, এগুলো এগুলো আসলে রিডিং, হ্যাঁ, এগুলো পরীক্ষায় আর বেশি ইম্পর্টেন্ট না, এগুলো হচ্ছে নাইস টু নো টাইপের। আচ্ছা, বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জয় হচ্ছে সমুদ্র বিজয়। এটা আপনারা নিশ্চয়ই জানেন, যে বাংলাদেশ, ভারত এবং মায়ানমার দুইটা দেশের বিরুদ্ধেই কিন্তু দুইটা জায়গাতে কি করেছিল? মামলা করেছিল। দেখেন, ভারত মায়ানমারের হয়ে মায়ানমারের এগেইনস্টে মামলা করেছিল 2012 সালের 14 মার্চ। কোথায় মামলা করেছিল? ইটলসে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। এবং ওইখানে এই মামলাটি কিন্তু নিষ্পত্তি হয়। নিষ্পত্তি হওয়ার ফলে বাংলাদেশ মোট 1,11,671 বর্গ কিলোমিটার জায়গা পায়। আর ভারতের বিপক্ষে করেছিল পিসিএ তে, পার্মানেন্ট কোর্ট অফ আর্ট্রিবিউশন। এটা কোথায়? নেদারল্যান্ডে অবস্থিত। এটা কবে করেছিল? এটা আচ্ছা, নিষ্পত্তি হয় কবে? 2014 সালের 7 জুলাই। এবং এখানে তারা মোট কতখানি জায়গা পায়? 19,467 কিলোমিটার। কিন্তু এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, সেটা হচ্ছে একই জায়গা, এই যে এই জায়গাটা আমি একটু মার্ক করে দেই। আচ্ছা, এখানে লাল নিলে মনে হয় বেটার হবে। এই যে জায়গাটা দেখতেছেন না, এই জায়গাটা মায়ানমার মনে করতো তাদের নিজেদের, ভারত মনে করতো তাদের নিজেদের। যার ফলে এই একই জায়গার জন্য আমাদেরকে মায়ানমারের কাছ থেকেও একবার ক্লেম করে নিতে হয়েছে, মানে ওইখানেও মামলা নিষ্পত্তি হতে হয়েছে, ভারতের কাছ থেকে মামলা নিষ্পত্তি হতে হয়েছে। যার ফলে এই টোটাল ক্যালকুলেশনটা করলে কিন্তু এই 19,000 আর 11,000 মিলায় 30,000 হয় না। টোটাল কত হচ্ছে দেখেন, 1,18,813 বর্গ কিলোমিটার। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে, যে বাংলাদেশ মোট কতখানি টেরিটোরিয়াল সি পায়? 1,18,813 বর্গ কিলোমিটার। মুখস্থ করতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের মোট সমুদ্র বিজয়। এই স্লাইড তো আমরা নেক্সট দিন পড়বো, আমরা বলছি। এগুলো হচ্ছে রিডিং বাংলাদেশের। আচ্ছা, বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর মোট 5টি দেশ জুড়ে অবস্থিত। সেটা হচ্ছে শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, মায়ানমার এবং থাইল্যান্ড। তবে আমরা জানি যে এখানে যে মালদ্বীপ এবং ইন্দোনেশিয়া, এই দুইটা দেশেরও উপকূলকে আমরা বঙ্গোপসাগরের সাথে ধরতে পারি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু 5টা দেশই, কিন্তু পরীক্ষায় আসার আসপেক্ট থেকে আপনাদেরকে বলতেছি। এই যে লোকেশনটা খেয়াল করে দেখেন, এইখানে হচ্ছে মালদ্বীপ, ভারত মহাসাগরে অবস্থিত, আর এইখানে হচ্ছে ইন্দোনেশিয়া। এই দুইটা জায়গাও বঙ্গোপসাগরের কাছাকাছি উপকূলীয় জায়গা হিসেবে ধরা যায়। সেই হিসাবে ওই দুইটা সহ 7টি হওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু কোনোভাবেই কিন্তু মালয়েশিয়া নয়। অনেক সময় পরীক্ষায় কিন্তু এটা আসে
যে বঙ্গোপসাগরের উপকূলীয় দেশ কোনটি, বা উপকূলীয় দেশ নয় কোনটি? সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায়? বাংলাদেশের সুন্দরবন থেকে খুবই কাছাকাছি একটা জায়গা, যেটাকে হচ্ছে গঙ্গা খাত ধরা হয়। এই গঙ্গা খাতটার নামই হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। কেন এই ধরনের নাম হলো আর গঙ্গা খাত কি জিনিস, এটা আমরা নেক্সট একটা ক্লাসে পড়বো। এই ধরনের গ্রাউন্ড পৃথিবীতে আর অনেক জায়গায় আছে, সেগুলোর কিভাবে আমরা বুঝি আর কি, কোনটাকে কি বলে। আচ্ছা, এবার আমরা সেন্ট মার্টিন দেখবো। সেন্ট মার্টিন দ্বীপের মোট আয়তন কত? 8 কিলোমিটার বা 8 বর্গ কিলোমিটার। হ্যাঁ, সেন্ট মার্টিন দ্বীপের মোট এরিয়া হচ্ছে 8 বর্গ কিলোমিটার। কিন্তু পরীক্ষায় আসে হচ্ছে অনেক বাকি আছে ভাই, এগুলো সবই মুখস্থ টাইপের, বোঝার কিছু নাই। মেরিন প্রোটেক্টেড এরিয়া সরকার ঘোষণা করছে, মেরিন প্রোটেক্টেড এরিয়া হচ্ছে 1743 বর্গ কিলোমিটার। এটা কিরকম? এই যে দেখেন সেন্ট মার্টিনের যে ল্যান্ডটা, এই ল্যান্ড থেকে যদি আমরা সমুদ্রের দিকে এগোতে থাকি, তাহলে ঠিক যত দূর পর্যন্ত যাওয়ার পর পানির গভীরতা 70 মিটার হবে। সেই ডিস্টেন্সটা আমি যদি একটা ব্যাসার্ধ কল্পনা করে যদি চারিদিকে ঘুরাই, এভাবে এই পুরা এরিয়াটাই হচ্ছে মেরিন প্রোটেক্টেড এরিয়া। এবং এই জায়গাটাকেই বলা হয়, মানে সরকার ঘোষণা করছে মেরিন প্রোটেক্টেড এরিয়া হিসাবে। এবং মোট এলাকাটার আয়তন কত? 1743 বর্গ কিলোমিটার। আবারও বুঝেন, সরকার ঘোষিত মেরিন প্রোটেক্টেড এরিয়া কতখানি? 1743 বর্গ কিলোমিটার। মেরিন প্রোটেক্টেড এরিয়া কিভাবে ঘোষিত করা হয়েছে? যে সমুদ্রের গভীরতা 70 মিটার গভীরতা পর্যন্ত জায়গাটাই হচ্ছে মেরিন প্রোটেক্টেড। সো দুই ভাবে আসতে পারে, একটা লেন্থ আসতে পারে, একটা গভীরতা আসতে পারে। কিন্তু ল্যান্ড অংশ সেন্ট মার্টিনের কত? মাত্র 8 বর্গ কিলোমিটার। 90 ইস্ট জরুরি না। আচ্ছা, এবার আমরা কিছু বাইরের তথ্য পড়বো। দেখেন, এশিয়ার উত্তরের উত্তরের বিন্দু হচ্ছে রাশিয়ার চেলিউস্কিন অন্তরীপ, দক্ষিণের বিন্দু হচ্ছে ইন্দোনেশিয়ার পামানা দ্বীপ, পূর্বের দ্বীপ হচ্ছে ডেজনেভ অন্তরীপ, পশ্চিমের দ্বীপ হচ্ছে বেবা অন্তরীপ। এখানে জাস্ট রিডিং, এগুলা আপনারা পড়বেন, মনে থাকলে থাকলো, না থাকলে নাই। এখানে বেশ কিছু স্লাইড অ্যাড করা আছে, শুধু রিডিং। পরীক্ষা কিভাবে আসতে পারে ধারণা শুধু রাখেন। দক্ষিণ এশিয়ার দেশ কোনটি, বা দক্ষিণ এশিয়ার মোট দেশ কয়টি? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কোনটি বা কয়টি? পূর্ব এশিয়ার দেশ কোনটি? এভাবে আসতে পারে, একটা রিডিং আপনি করে নেবেন। আর এখানে কিছু তথ্য দেওয়া আছে বিভিন্ন মহাদেশ সম্পর্কে। তো এইগুলো পড়ানোর কিছু নাই, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে রিডিং। আর এই স্লাইড গুলো আপনার অবশ্যই ম্যাপ দেখে একবার বোঝার চেষ্টা করবেন, বোঝার না মানে লোকেশনটা বোঝার চেষ্টা করবেন, দ্যাটস ইট, আর কিছু না। কারণ এগুলো এত ভাস্ট, এগুলো মুখস্থ করতে গেলে আপনারা পাগল হয়ে যাবেন। এগুলো জাস্ট কোশ্চিন ব্যাংকে যে প্রশ্নগুলো আছে সেইগুলো আপনারা হচ্ছে বারবার রিভিশন দিবেন বা সলভ করবেন, আর স্লাইডে যা আছে ম্যাপে একবারে চোখ বুলে নেবেন, শেষ। মানে এইগুলোকে আপনারা দেখার কিছু নাই, এগুলো হচ্ছে রিডিং। আমরা সরাসরি বাংলাদেশ অংশে চলে যাব। এগুলো সবই হচ্ছে রিডিং। তবে আমি আবারও বলতেছি, এগুলো যদি আপনারা ভূগোলে মিস করে যান, বাংলাদেশ বিষয়গুলোতে কিন্তু আসবেই। বাংলাদেশ বিষয়গুলো যদি মিস করে যান, আন্তর্জাতিক বিষয়গুলোতে কিন্তু পরীক্ষায় আসবেই। সুতরাং আপনি এখন স্কিপ করলেও কিন্তু স্কিপ করতে পারবেন না, পরীক্ষার জন্য আপনাকে বারবার ফিরে আসতেই হবে। ওকে, এখন আমরা বাংলাদেশের কিছু তথ্য পড়বো, এগুলো সবই হচ্ছে মুখস্থ, কোনো বোঝার নেই, আমরা রিডিং শুধু পড়ে যাব। ভাটির দেশ বলা হয় কোন দেশকে? বাংলাদেশকে। বাংলাদেশের লন্ডন সিটি কোনটা? সিলেট। কেন ধরা হয়? কারণ সিলেট থেকে সব থেকে বেশি মানুষ লন্ডনে থাকে। বাংলাদেশের কুয়েত সিটি ধরা হয় কোনটাকে? খুলনা অঞ্চলকে। বাংলার ভেনিস বা শস্য ভান্ডার বলা হয় কোন জায়গাকে? বরিশালকে। বাংলাদেশের সাগর কন্যা ধরা হয় কোনটাকে? কুয়াকাটাকে। কুইন্স আইল্যান্ড অফ বাংলাদেশ বলা হয় কোনটাকে? ভোলা। এগুলো অনেকদিন পর পর একটা করে প্রশ্ন আসে, হ্যাঁ, তা কিন্তু আপনার এগুলো একটু মনে রাখতে হবে। যেমন 360 আউলিয়ার দেশ, ডিজিটাল সাইবার সিকিউরিটির দেশ, বাংলাদেশ ডিজিটাল সিটি কোনটা? সিলেট। বাংলাদেশের প্রবেশদ্বার, বাণিজ্যিক রাজধানী, 12 আউলিয়ার দেশ কোনটা? চট্টগ্রাম। বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কোনটা? ব্রাহ্মণবাড়িয়া। উত্তরবঙ্গের প্রবেশদ্বার ধরা হয় কোনটাকে? বগুড়া। বাংলাদেশের ছাদ বা রহস্যের লীলাভূমি ধরা হয় বান্দরবান। রাঙ্গামাটির ছাদ কোনটা? সাজেক। হ্রদ জেলা কোনটা? রাঙ্গামাটি। সিল্ক সিটি কোনটা? রাজশাহী। হেলদি সিটি কোনটা? চট্টগ্রাম। আচ্ছা, এটা হচ্ছে বাইরের দেশের, এগুলো আপনারা রিডিং করে নিন, এগুলো খুব একটা বেশি আসে না, এগুলোতে দেখায় লাভ নাই।
এখন আমরা কিছু কুইক কুইক প্রশ্ন হচ্ছে আমরা দেখে যাব, এগুলো সরাসরি এভাবে প্রশ্ন পরীক্ষায় আসে। রাজশাহীর পূর্ব নাম কি ছিল? রামপুর, বোয়ালিয়া। বাংলার ভেনিস বা বরিশালের প্রাচীন নাম কি ছিল? বাকলা, চন্দ্রদ্বীপ, ইসলামপুর। যে কোনোটাই আসতে পারে, এটা হচ্ছে কুইক এমসিকিউ। হ্যাঁ, সিলেটের অপর নাম কি? শ্রীহট্ট, জালালাবাদ। ত্রিপুরা কোন জেলার পূর্ব নাম? কুমিল্লা। নাসিরাবাদ কোন জেলার পূর্ব নাম? ময়মনসিংহ। কুষ্টিয়ার পূর্ব নাম কোনটি? নদিয়া। এগুলো কিন্তু কোশ্চিন ব্যাংকেও আছে। সুধারাম কোন এলাকার পূর্ব নাম? নোয়াখালী। চট্টগ্রামের পূর্ব নাম হচ্ছে ইসলামাবাদ। ঢাকার, বলেন ঢাকার পূর্ব নাম কি? অনেকগুলো নাম আছে, আপনারা দু একটা বলেন। ঢাকার পূর্ব নাম মুর্শিদাবাদ? কেমন কথা হইল? ঢাকার পূর্ব নাম হচ্ছে জাহাঙ্গীরনগর। আচ্ছা, এখন আমরা কিছু ঐতিহাসিক জায়গা দেখি। বাংলাদেশের পুরাতন নাম কি কি? বঙ্গ, বাঙ্গাল, সুবে বাংলা। ঢাকার পুরাতন নাম হচ্ছে জাহাঙ্গীরনগর। চট্টগ্রামের পুরাতন নাম হচ্ছে ইসলামাবাদ, শাতিলগঞ্জ, পোর্ট ব্রান্ডে। এই তিনটাই কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুলনার পুরাতন নাম হচ্ছে জাহানাবাদ। বরিশালের পুরাতন নাম হচ্ছে চন্দ্রদ্বীপ, বাকলা বা ইসমাইলপুর। সিলেটের পুরাতন নাম হচ্ছে শ্রীহট্ট। তবে অনেক সময় কিন্তু জালালাবাদ আসে। আবারও বলি, দেখেন, সিলেট হচ্ছে জালালাবাদ, চট্টগ্রাম হচ্ছে ইসলামাবাদ, খুলনা হচ্ছে জাহানাবাদ। এই তিনটা কিন্তু ভুল করা যাবে না। সিলেট, জালালাবাদ, চট্টগ্রাম, ইসলামাবাদ, খুলনা, জাহানাবাদ। আর ঢাকা হচ্ছে জাহাঙ্গীরনগর। কুষ্টিয়ার নাম নদিয়া, এটা তো নদিয়ার অংশই ছিল। মুন্সিগঞ্জের নাম বিক্রমপুর। ফেনী হচ্ছে শমশেরনগর। ময়নামতি হচ্ছে রোহিতগিরি। গাইবান্ধা ভবানীগঞ্জ। উত্তরবঙ্গ বরেন্দ্রভূমি। দিনাজপুর হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড এবং শরীয়তপুর হচ্ছে ইত্যাদপুর পরগনা। এইটা একটু লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলা, এইটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে ময়নামতি। এই দুটো মনে রাখতে পারেন, বাকিগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। এইখানেও যদি আমরা বলি, ময়মনসিংহ নাসিরাবাদ এইটা, কুমিল্লা হচ্ছে ত্রিপুরা, মস্তাঙ্গ হচ্ছে পুন্ড্রবর্ধন। এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট, বাকিগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট। আচ্ছা, পৃথিবীতে স্থল বেষ্টিত রাষ্ট্র আছে 45টি। এটা একটু কষ্ট করে আপনাদেরকে এইটুকু অন্তত মনে রাখতে হবে যে স্থল বেষ্টিত রাষ্ট্র আসলে কোনটা বোঝায়। যেই রাষ্ট্র বা যেই দেশটার কোন রকমের সমুদ্র বা সামুদ্রিক বর্ডার নেই। হ্যাঁ, এরকম রাষ্ট্র পৃথিবীতে আছে 45টি। আমাদের জন্য ইম্পর্টেন্ট কোনগুলা, দু একটা এক্সাম্পল যদি বলি। বাংলাদেশের কাছাকাছি দু একটা স্থল বেষ্টিত রাষ্ট্রের কথা বলেন তো। বাংলাদেশের কাছাকাছি নেপাল আর ভুটান। তো দেখেন, এটা আমাদের জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট। যেহেতু ওদের কোনো সামুদ্রিক সীমানা নেই, আমরা যদি বাংলাদেশ থেকে সামুদ্রিক সীমানার সাপোর্টটা নিয়ে, মানে ধরেন যে ওদের প্রোডাক্ট আমরা তারপরে আমরা হচ্ছে নেপাল বা হচ্ছে ভুটানকে পাঠালাম, তাহলে কিন্তু এখান থেকে আমরা জিওগ্রাফিক্যালি অনেক লাভবান হতে পারবো। এই কাজটাই আমরা চেষ্টা করতেছিলাম, কিন্তু ভারত আমাদেরকে সেই সাপোর্টটা কিন্তু প্রপারলি দিতে পারেনি বা দিচ্ছে না বিভিন্ন ইস্যুতে। তো এইটাই হচ্ছে ভৌগোলিক আসপেক্ট। আপনি যখন মানচিত্র নিয়ে পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন যে একটা দেশ একটা দেশের সাথে সম্পর্ক কেন ভালো রাখে, কেন রাখে না, কখন সুযোগ দেয়, কখন দেয় না। এই পুরো বিষয়টা মানচিত্র দেখলে আপনার ডেপটা আরো সহজে বাড়বে। আচ্ছা, কিছু তথ্য পাই। সব থেকে বৃহত্তম স্থল বেষ্টিত রাষ্ট্র হচ্ছে কাজাখস্তান, খুবই সুন্দর একটা দেশ। দ্বিতীয় স্থল বেষ্টিত দেশ হচ্ছে মঙ্গোলিয়া, এটা বেশিরভাগ জায়গায় হচ্ছে মরুভূমি। তৃতীয় স্থল বেষ্টিত দেশ হচ্ছে সাদ, এইটাও হচ্ছে মরুভূমি। সাদ কোন জায়গায় বলেন তো, কোন ইয়েতে, কোন মহাদেশে চাঁদ? সিরিয়া? আরে না, অনেকে চাঁদ বলে, ইজি করে দিলাম, নেন। আফ্রিকাতে অবস্থিত। এবং কোথায় সেটা? চাঁদ হচ্ছে মধ্য আফ্রিকাতে অবস্থিত। বিশাল বড় একটা জায়গা। আয়তনের সব থেকে ক্ষুদ্র স্থলবেষ্টিত রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান সিটি। ছিদ্রায়িত রাষ্ট্র, ছিদ্রায়িত রাষ্ট্র বলতে কি বোঝায়? কোন একটি রাষ্ট্র, পূর্ণ রাষ্ট্র যদি আরেকটা রাষ্ট্রের ভেতরে থাকে, ধরেন যে এটা একটা রাষ্ট্র, তার ভেতরে যদি একটা রাষ্ট্র থাকে, সেটাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে। হ্যাঁ, মানে ছিদ্রের মতো আকার। যেমন দক্ষিণ আফ্রিকার ভেতরেই অবস্থান হচ্ছে লেসোথোর। হ্যাঁ, এই কারণেই লেসোথোকে দক্ষিণ আফ্রিকার ছিদ্রায়িত রাষ্ট্র বলে। এরকম রাষ্ট্র আরো দুইটা আছে, ভ্যাটিকান সিটি এবং স্যান মেরিনো। এই দুটা কোথায় অবস্থিত? ইতালির ভেতরে। এই দুটাকেও ছিদ্রায়িত রাষ্ট্র বলে। ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা ম্যাপে সার্চ দিলে এটা আরো সহজে বুঝতে পারবেন।
ইউএই এর ভেতরে, এটা হচ্ছে ইউএই, এটা জায়গা আছে, এটা ওমানের অংশ। ওই ওমানের ভেতরে একটা জায়গা আছে যেটা ইউএই এর অংশ। এই ইউএই এর ভেতরে ছোট্ট একটা জায়গা আছে যেটা ওমানের অংশ। আজকে সার্চ দিবেন ম্যাপে, গুগল ম্যাপে পেয়ে যাবেন। মানে এটা হচ্ছে ছিদ্রাহিতের ভিতরে ছিদ্রাহিতের ভিতরে ছিদ্রাহিত। এটা যে ওরা যে কিভাবে এটা করছে এটা আমার মাথায় ঢোকে না। আচ্ছা, জিআই পণ্য কিছুদিন আগেও খুবই ইম্পর্টেন্ট ছিল, এখন আর কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট নাই। এখন আমরা তো দুই একটা তথ্য জানবো। কি কি? জিআই এর পূর্ণ রূপ কি? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক নির্দেশনা বা নির্দেশক পণ্য। নির্দেশক পণ্য আসলে বলে না, এটার নাম হচ্ছে ভৌগোলিক নির্দেশনা। এটা মনে রাখবেন। জিআই এর পূর্ণ রূপ হচ্ছে জিওগ্রাফি ইন্ডিকেশন। এটা কারা দেয়? এটাও ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, উইপো হচ্ছে এই স্বীকৃতিটা দেয়। আচ্ছা, বাংলাদেশের মোট জিআই পণ্য কয়টা? ৬২টি। এই মুহূর্তের অবস্থা বলতেছি, কালকে ৬৩ হয়ে যেতে পারে। সুতরাং আপনারা এর পেশাটা নিয়েন না। যখন যে পরীক্ষা যাবেন আপনারা, তখন ওই লেটেস্ট তথ্য নিয়ে যাবেন না। ৬৩ নাম্বারটা আবেদন করা হয়েছে, এখনো ওইটা স্বীকৃতি পায়নি। ৬২ নাম্বার কি বলেন তো? মেহেরপুরের সাবিত্রী মিষ্টি। এখানে আমি সবই দিয়ে রাখছি, কিন্তু আপনাদের পড়ার দরকার নাই। আপনারা শুধু লাস্টেরটা পড়তে পারেন, সর্বশেষটা একটু মনে রাখবেন, এটা খুব জরুরি। সর্বশেষ জিআই পণ্য হচ্ছে ৬২ নম্বর জিআই পণ্য, যেটা হচ্ছে মেহেরপুরের সাবিত্রী মিষ্টি। কিন্তু এটা যেহেতু কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে, এটা জোর করে মনে রাখার কিচ্ছু নাই। এইগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো মাঝে মাঝেই ভূগোলের চেয়েও বেশি জরুরি হচ্ছে বিডি অ্যাফেয়ার্স এ। এখন আমরা যে সাইডগুলো দেখবো, কয়েকটা মতো সাইড আর আছে, তবে এগুলো ভূগোলের চেয়েও বেশি জরুরি হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স এ। বারবার আসে। আবারও বলতেছি, আমরা কুইক হলো পড়াশোনাটা করে ফেলি, চলেন। বিশ্ব ঐতিহ্যপূর্ণ স্থাপনা বাংলাদেশে কয়টা আছে? ৩টা। কি কি? বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ, পাহাড়পুরের বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার এবং সুন্দরবন। কি কি? বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ, পাহাড়পুরের বৌদ্ধ বিহার এবং সুন্দরবন। এবং কষ্ট করে একটু সালগুলো মুখস্থ রাখতে হবে যে কবে এইটা দেয়। ১৯৮৫ সালে হয় ৬০ গম্বুজ, ১৯৮৫ সালে হয় সোমপুর বিহার, আর ৯৭ সালে দেওয়া হয় সুন্দরবন। আমাকে একটু কুইকলি বলেন তো যে এই যে স্বীকৃতিগুলা কে দিল? এই স্বীকৃতিটা কারা দিল বা কে দিল? ইউনেস্কো। থ্যাংক ইউ, এইটুকুই। এটা পরীক্ষায় অনেক সময় কিন্তু আসে, বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয় কে? ইউনেস্কো। রামসার সাইট বাংলাদেশে স্বীকৃত হচ্ছে দুইটা, একটা হচ্ছে সুন্দরবন, একটা হচ্ছে টাঙ্গুয়া। তবে হাকালুকি হাওর প্রস্তাবিত করা হয়েছে, এখনো পর্যন্ত এটা স্বীকৃতি পায়নি। সুতরাং আমরা জেনে রাখবো দুইটা রামসার সাইট, এটা সুন্দরবন, এটা টাঙ্গুয়া। অধরা সংস্কৃতি দেখবো এবার, মোট 5টি। বাউল সঙ্গীত, জামদানি, মঙ্গল শোভাযাত্রা, শীতল পাটি, ঢাকা রিক্সা এবং রিক্সা চিত্র। এটা যেহেতু রিসেন্ট, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। তবে পরীক্ষায় আসতে পারে। অধরা সাংস্কৃতিক ঐতিহ্য মোট কয়টি? 5টি। বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য কয়টি? 1টি। 7 মার্চের ভাষণ। এই দিনটাকে যদি আমরা এখন আমরা অলরেডি জানছি যে জাতীয় কি যেন বলে, জাতীয় দিবস হিসাবে ঘোষিত করা হয়েছে। অনেকে বলতেছে আসবে না বাদ। আপনারা এটা কেন ভুলে যাচ্ছেন? বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য এটা, এটা বাংলাদেশ দেয়নি ভাইয়া। সুতরাং এটা আপনারা বাদ দিতে পারবেন না। এই স্বীকৃতি শেখ হাসিনা দেয় নাই। এই স্বীকৃতি কে দিচ্ছে? এই বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি কে দিচ্ছে বলেন? 7 মার্চের ভাষণ কে? আপনারা কি 38-এর কোশ্চিনটা দেখছেন? আপনারা যে ধরনের কথা বলেন যে সরকার করবে কোশ্চিন, 38-এর কোশ্চিন, সরি 48-এর কোশ্চিনটা দেখেন তো, মুক্তিযুদ্ধ নিয়ে কি ধরনের প্রশ্ন আসছে। এই ধরনের চিন্তা আপনার মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। যেগুলো সলিড তথ্য, 7 মার্চের ভাষণ ছাড়া মুক্তিযুদ্ধ করতো কিভাবে, এগুলো নিরেট তথ্য, এগুলো বাদ দেওয়া যাবে না। এবং এটা যেহেতু একটা ঐতিহ্য স্বীকৃত, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হচ্ছে একটি, রামসার স্থান পাইলাম। আচ্ছা, বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য একটি, সেটা কি? 7 মার্চের ভাষণ। রামসার স্থান হচ্ছে দুইটা। কি কি? সুন্দরবন এবং আরেকটা কি বলেন? সুন্দরবন এবং আরেকটা কি? টাঙ্গুয়া। বিশ্ব ঐতিহ্য হচ্ছে 3টি। কি কি? আচ্ছা, আমরা বুঝতে পারতেছি, ৬০ গম্বুজ মসজিদ, সোমপুর বিহার, আরেকটা হচ্ছে সুন্দরবন। অধরা সাংস্কৃতিক ঐতিহ্য 5টি।
জিআই পণ্য, এই যে দেখছেন এটা চেঞ্জ করা হয় নাই, এটা তো ভুল হয়ে গেছে, এটা হবে 62টি, আমি ঠিক করে দেবো। আচ্ছা, আর বিশ্ব ঐতিহ্য হিসেবে রিসেন্টলি স্বীকৃতি পেয়েছে, মানে লাইভ ইউনিভার্সিটি, তাই না? লাইভ ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি পেয়েছে পশ্চিমবঙ্গের বীরভূমে অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এগুলো হচ্ছে রিডিং, এগুলো খুব কম পরীক্ষায় আসে। আচ্ছা, আমি শুধু দাগাই দিই কোনগুলা পরীক্ষা আসার মতো। বেনাপোল খুব জরুরি, বুড়িমারি স্থলবন্দর, তারপরে হচ্ছে সাতক্ষীরার ভোমরা, তারপরে হচ্ছে ফেনীর বিলোনিয়া, সিলেটের তামাবিল, সোনামজিদ তো পারবেন, দিনাজপুরের হিলি, তেঁতুলিয়ার বাংলা বান্ধা তো এমনি পারবেন, রামগড়, আর হচ্ছে চিলাহাটি স্থলবন্দর। এই এই মোটামুটি যে কটা দাগাই দিলাম, এই কটা হচ্ছে আপনারা একটু পড়বেন যে এই স্থলবন্দর গুলোর মানে লোকেশন গুলা কোথায়, জাস্ট এইটুকুই। হ্যাঁ, আর বাকিগুলো যদি আপনারা সময় পান, আপনারা রিডিং করলে পড়ে নিতে পারেন, যে কটা দাগিয়ে দিলাম এগুলো থেকে আসার সম্ভাবনা বেশি। লাস্ট 3টা স্লাইড। বাংলাদেশের সমুদ্র বন্দর, বাংলাদেশে মোট 3টা সমুদ্র বন্দর, একটা চট্টগ্রাম সমুদ্র বন্দর, একটা মংলা সমুদ্র বন্দর, আরেকটা কি চট্টগ্রাম সমুদ্র বন্দর, মংলা সমুদ্র বন্দর, একটা পায়রা সমুদ্র বন্দর। চট্টগ্রাম সমুদ্র বন্দর গঠিত হয় 1887 সালে। এগুলো জাস্ট রিডিং, হ্যাঁ, এগুলো মুখস্থ করার কিছু নাই। এটা তখন যখন হয় এটা, তখন এটার নাম ছিল পোর্ট গ্রান্ডি, এবং পরবর্তীতে বন্দর কর্তৃপক্ষ একত্রিত হয়ে এটাকে দেখেন 1960 সালে গঠিত করে পোর্ট ট্রাস্ট হিসাবে। কিছুই জরুরি না এখানে, মনে রাখার মধ্যে একটাই তথ্য, সেটা হচ্ছে বাংলাদেশ সমুদ্র বন্দর সব থেকে জনপ্রিয় বা সব থেকে বেশি ব্যবহৃত সমুদ্র বন্দর হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। এরপরে দ্বিতীয় ব্যবহৃত সমুদ্র বন্দর হচ্ছে মংলা সমুদ্র বন্দর, এবং এর আশপাশে কিছু স্পেশাল ইকোনমিক জোন তৈরি হয়েছে, বিশেষ করে ভারতের কিছু স্পেশাল ইকোনমিক জোন এখানে আসছে, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য মূলত মংলা সমুদ্র বন্দর এখনো পর্যন্ত অনেক বড় রকম একটা সাপোর্ট দিচ্ছে। এরপর আমরা পেলাম হচ্ছে গভীরতম সমুদ্র বন্দর, এটা হচ্ছে মাতার বাড়িতে। আশা করতেছি আমরা 2026 অথবা 2027 সালের মধ্যেই এটা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ।